এফডিসিতে ওই দিনও গিয়েছিলাম। আমাদের গেলে মনে হয় কি যেন বুকটা ধপ করে ওঠে, একদম হাহাকার করে কেঁদে ওঠে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশ থেকে। আজকে ভিউজ বাংলাদেশের স্টুডিওটা বেশ আলোকিত, কারণ একজন কিংবদন্তি তুল্য আলোকিত মানুষ আজকে ভিউজ বাংলাদেশে আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 80-র দশকে নতুন কোনো সিনেমা যখন আসতো, তখন সেটা আমরা জানতে পারতাম একটা অডিও প্রোমোর মাধ্যমে, যেটা আসলে রেডিও বাংলাদেশ থেকে বা আজকের বাংলাদেশ বেতার থেকে প্রচারিত হতো। সেখানে কণ্ঠ শোনা যেত, হ্যাঁ ভাই আসছে, এবার হয় কবির আনোয়ার, না হলে মতিন রহমান, না হলে আমজাদ হোসেন, কারো একটা চলচ্চিত্র। আমরা মুগ্ধ হয়ে শুনতাম এবং সে ট্রেলার দিকে চলে যেতাম, এবং সেখানে একজন বলা হতো চির সবুজ নায়িকা, বলা হতো বৃষ্টির পরে যে সুন্দর একটা আবহে ফুলের বাগানে ফুলগুলো ফুটে থাকে, সেই প্রিয় ত্রিপদী নায়িকা সেভাবেই চলচ্চিত্রের পর্দায় চলে আসেন। পরিচয় করে দিই, তিনি আর কেউ নন, তিনি আমাদের অত্যন্ত পরিচিত, আমাদের হৃদয়ের নায়িকা। তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তিদের একজন, রোজিনা। রোজিনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আপা, আপনাকে স্বাগতম ভিউজ বাংলাদেশের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? আচ্ছা, আমি ভালো, আশা করি আপনিও ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। খুব ভালো লাগছে আজকে। স্টুডিওটা খুবই সুন্দর। আর আমি আপনার অনলাইনে কিন্তু অনেক সময় আমি আপনাদের এই চ্যানেলের নিউজ দেখি, অনেক বিনোদন, আপনার আমাদের সংস্কৃতি অঙ্গনের অনেক কিছু কিন্তু দেখি, খুব ভালো লাগে। খুবই সুন্দরভাবে আপনারা উপস্থাপনা করেন। আসলে হলো কি, এখন তো আসলে আগে যেমন টেলিভিশন দেখা হতো বা পত্র পত্রিকা মানে ছিল, দেখা হতো, এখন তো আসলে মানুষের সময় আছে কিন্তু বাট অনেকটা বদলে গেছে। তারপরে আপা হচ্ছে আসলে আপনাদের মতো মানুষ, একজন রোজিনা আসলে বাংলাদেশে একজনই, যিনি আসলে আপনাদের জন্ম যুগে যুগে হয় না, একবার হয়, তারপর আপনারা যুগ যুগ ধরে বেঁচে থাকেন, আলো ছড়িয়ে যান, সেরকম একজন মানুষ আপনারা। এবং আপনাদের দেখে অনেক মানুষ আসলে অনুসরণ করে, শেখে, তারা নিজেরা হয়তো এনলাইটেড হয়। আজকে আমরাও ভিউজ বাংলাদেশ আসলে খুবই গর্বিত যে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা যদি আপনি এইভাবে একটু শুরু করি, যে আপনি যখন বাংলা চলচ্চিত্রে আসেন সেই 80-র দশকের শুরুর দিকে, শুরুর ভাগে বা 70-এর দশকের শেষ ভাগে, সেই সময় কিন্তু মানে পশ্চিমবঙ্গে আপনি দেখেন বা যদি ভারতীয় চলচ্চিত্র দেখেন, একটা অন্যরকম বড় ধারা ছিল, সেখানে অত্যন্ত শক্তিশালী নির্মাতারা ছিলেন। একদিকে সত্যজিৎ রায়, প্রভাত রায়, সেখান থেকে আবার আমাদের এখানে চিন্তা করেন যে ওই সময় জহির রায়হানের পরবর্তী সময়ে আলমগীর কবির, সেখান থেকে মতিন রায়হান, সেখান থেকে কবির আনোয়ার, কাজল আরিফিন, আপনার শেখ নিয়ামত আলী, অনেক বড় বড় আমজাদ হোসেন, কাজী জহির, কার নাম থেকে কার নাম বলবো, সবাই আপনার নাম ঘোষ, মিতা, ফকির হাসান বৈরাগী, অনেক অনেক ছিল, মানে একটা বড় অংশ কিন্তু আপা ছিল। অবশ্যই সেই উজ্জ্বল সময়ে কিন্তু আপনি পদার্পণ করেছেন এবং একটা সাহসী পদক্ষেপের মাধ্যমে। আমরা জানি আপনি যে ওই সময় একটি বিজ্ঞাপন চিত্র অভিনয় করেছিলেন, সেটা খুবই সাহসী ছিল। এখনো যখন বাংলাদেশের এই মানে নারীদের পথ চলনের সাহসের কথা বলা হয়, তখন আপনার নামটা আসে ওই বিজ্ঞাপন চিত্রের কারণে। বাট সেটা হয়তো আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু কারণ আপনি এরপরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে আলোকিত করেছেন, একেবারে যাকে বলে দাপিয়ে বেড়ানো, আপনি দাপিয়ে বেরিয়েছেন। আমি সেখান থেকে একটু শুরু করি যে আসলে আপনি তো আসলে একজন সাধারণ রসনারা রেণু ছিলেন, সেখান থেকে রোজিনা হলেন কিভাবে? না, রোজিনা কিন্তু আমার চলচ্চিত্রে থেকেই নামটা হয়েছে, যেটা আমার যে ছবিটি করার কথা ছিল, মিন্টু আমার নাম, ওই ছবির যে গল্পের যে হিরোইন হবে আর কি। তো আমি তো তখন নতুন ছিলাম, তো যার জন্য আমার যে প্রডিউসার ছিলেন বা প্রডিউসারের যারা আনুষঙ্গিক যারা লোকজন ছিলেন, তবে ওনার কথা না বললেই নয়, উনি কিন্তু আমাকে নামটা দিয়েছিল। ওনার নাম হলো মহিউদ্দিন স্যার ছিল তখন আমাদের বাংলা চলচ্চিত্রে, যাদের নাম বললেন বলবো যে ওনারা মানে শিক্ষক বলে মনে করতেন আর কি, মহিউদ্দিন সাহেবকে, মহিউদ্দিন স্যারকে সবাই স্যার স্যার বলেই কিন্তু ওনাকে ডাকতেন আর কি। কারণ তখনকার যুগে যে আমাদের দেশে যারা এত বড় বড় ডাইরেক্টররা ছিলেন, একদম কাজী জহির থেকে শুরু করে আমজাদ সাহেব থেকে শুরু করে আরো যারা যারা মনে করেন ডাইরেক্টর ছিলেন, কামাল আহমেদ থেকে শুরু করে নারায়ণ ঘোষ, মিতা, লটস অফ তখনকার যুগে, বাঘা বাঘা, আজিজুর রহমান, ফকির হাসান বৈরাগী, লটস অফ, তো ওনারা কিন্তু ওনাকে আপনার স্যার বলেই সম্বোধন করতেন আর কি। তো মানে এত অভিজ্ঞ একটা মানুষ ছিল উনি। তো আমি আমার যে ছবিটা আমার করার কথা ছিল হিরোইন হিসেবে, প্রথম আমি যখন একেবারে প্রথম, ছবিটার নাম ছিল হলো আপনার মিন্টু আমার নাম। ওই ছবিতে কিন্তু যে মিন্টু ভাই, উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছিল, ওই ছবি থেকে কিন্তু উনি ডাইরেক্টর হলেন। তো বেশ মহড়া চললো। তারপরে বলি,
পরে আপনার ওই ছবিতে যে গল্পটারও কিন্তু হিরোইনের নাম রাখা হলো রোজিনা। কারণ আমি নতুন, আমার নাম রাখা হলো রোজিনা। যাতে যখন দর্শক দেখবে ছবিটা, গল্পের যে হিরোইনটার নাম ওরও রোজিনা, আমারও নাম অরিজিনাল রোজিনা থাকবে। তবে এই নামটি উনি বেশ অক্ষরগুলো আমি দেখেছি যে আমার সামনে বসে ABCDAB এরকম করে বেশ গণনা করে কিন্তু আমার এই নামটা দিয়েছেন উনি। তো উনার প্রতি আমি কৃতজ্ঞ, উনি আজ আমাদের মাঝে নেই। তো উনার আত্মার শান্তি কামনা করি। তো এইভাবে তারপর যে ছবিটার কথা বলছি, মিন্টু আমার নাম ছবি, প্রেস কনফারেন্স করা হয়েছিল আপনার রোজিনার নামটি তখন প্রকাশ হলো যে আমরা নতুন নাম দিয়েছি, নতুন মেয়ে। তারপরে যে ছবিতে অভিনয় করার কথা ছিল, এই আপনার এফডিসি তে মানে ৩ নম্বর ফ্লোর ভেঙে দিয়েছে আমার এখন। তো মানে সব চলছে, মহড়া চলছে, ডান্সের, আপনার অভিনয়ের, ড্রেস এভরিথিং আপনার কমপ্লিট। পরে ১ সপ্তাহ আগে শুনি যে আমি ওই ছবির হিরোইন না। অন্য আরকি। তো মানে এই মুহূর্তে আমি বলতে চাই না। হয়তো জানি না যে কেন কিসের জন্য হয়েছিল। তো ওই ছবিটাতে আর অভিনয় করা হয়নি। কিন্তু রোজিনা নামটা কিন্তু রয়ে গেছে আরকি। এরপরে আপনি যে প্রথম পূর্ণ নায়িকা হিসেবে যে চলচ্চিত্রে আসলেন সেটা বোধহয় রাজমহল ছবি ছিল, হ্যাঁ, এফ রাজমহল ছবি। কবিরের এফ ছবি। কবির সাহেব, হ্যাঁ। ওই ছবিটার প্রথম আপনার যে প্রথম একটি চলচ্চিত্রে পূর্ণাঙ্গ নায়িকা হওয়ার অভিজ্ঞতাটা কেমন না, বলবেন? আমি যখন এই আপনার আমি তো তারপরে বলি যে আমি এসছি কিন্তু চলচ্চিত্রে অভিনয় করার জন্যই। কারণ আমি আ ছোটবেলা থেকে যখন আমি বুঝতে শিখেছি, তখন থেকে কিন্তু ছবি দেখতাম। ছবি দেখে কিন্তু অনুপ্রাণিত হতাম। কারণ আমাদের বাড়ি হলো রাজবাড়ী, হলো বাবার বাড়ি। আর নানার বাড়ি হলো গোয়ালন্দতে। তো বেশি মানে গোয়ালন্দ থেকে রাজবাড়ী যেতে শুধু পাঁচুড়ি একটা ট্রেন, আ মানে থামতো আরকি, একটাই ট্রেন ছিল। আমাদের যে বাড়ি ছিল রাজবাড়ীতে, একদম আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না আপনার সিনেমা হল। তো মেক্সিমাম ধরেন আপনার ১০, ১৫, ২০ মিনিট লাগতো হেঁটে আসতে। তো যখন আজান দিত, আপনার আমাদের বাড়ির পাশে মসজিদ ছিল, আজান দিত তখনই মনে করতাম যে এটা হলো মাগরিবের আজান। মাগরিবের পরেই শুরু হতো আপনার রাতের নাইট শো। তো পালিয়ে ছবি দেখেছি। তো দেখতে কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি যে আ শাবানা ম্যাডাম, কবরী ম্যাডাম কিন্তু তখন বুঝি নাই যে অতটা আরকি। দেখে আমি অনুপ্রাণিত হয়ে কিন্তু চলচ্চিত্রে আসা মানে ভাবা, চিন্তা। কিন্তু আমার মা কখনোই চাননি যে আমি চলচ্চিত্রে আসি। তারপর আমি কিন্তু চলচ্চিত্রে আসার আগে আমার মা-বাবার সাথে আমি ঢাকায় এসেছি। আপনার উল্টা মানে আমার বাবা আ একজনদের সাথেও আপনার বিজনেস করতেন। তো এভাবে কিন্তু আসা যাওয়া আজিমপুরে, আসা যাওয়া। তো যার সাথে আমার বাবা বিজনেস করতেন তার ছেলের নাম বলতেই হয় এই মুহূর্তে। আলী ভাই না হলে কিন্তু আজ চলচ্চিত্রে আসা হতো না। উনি আমাদের মাঝে নেই। উনার আত্মার শান্তি কামনা করি। তো আলী ভাইও কিন্তু উনি একটু সংস্কৃতি মনা ছিলেন। উল্টা উনি যখন বাৎসরিক নাটক হতো, ওই আছে না আগে পাড়া মহল্লা মিলে আপনার নাটক করতই করত। তো যাই হোক, উনি যখন আমাদের দেশের বাড়িতে যেতেন, রাজবাড়িতে গল্প করতেন। নাটক করেছে। আবার চলচ্চিত্রের মানুষের সাথেও তার অনেকের সাথে পরিচয় ছিল। তো এই গল্প করতেন, এই না সেই না হ্যান ত্যান। তা আমি খুব উৎসাহিত হতাম। আর বলতাম, আলী ভাই আমি ঢাকায় মানে অভিনয় করবো আরকি। সাবানা হবো, কবরী হবো এরকম। তো না, না দৌড় তোর মা খালাম্মা যেতে দিবে না। যাক এগুলো হতো। তো আমি মানে বললে তো অনেক ঘটনা আরকি। আমার মা যখন শুনতো যে আমি চলচ্চিত্রের কথা ভাবছি, অভিনয়ের কথা ভাবছি, উনি কখনোই মেনে নিতে পারত না আরকি। তারপরে হতো কি, আমি আমার মার নানা-নানির বড় নাতনি। তা আমি শুনেছি আরকি, আমি যখন ২ বছর ৩ বছরের সময় থেকে আমার নানা-নানির কাছে আনতো। কারণ আমি পরপর আমরা ৩ বোন আরকি, ১, ১.৫, ২ বছর ছোট বড়। যার জন্য আমার নানা-নানির কাছে কিন্তু বেশি থাকা হয়েছে। তা আমি যখন একটু বুঝতে শিখেছি তখনই কিন্তু আমার নানার বাড়ি একা চলে আসতাম। তো বেশি দূরে ছিল না, তো যার জন্য একা চলে আসতে পারতাম। আর আমার মা খুব শাসিত ছিল। মানে আমি আমি খারাপ বলছি না। আমার মা সবসময় চাইতো লেখাপড়া করি। আমার মা কিন্তু আপনার মফস্বলের, কিন্তু তাও কিন্তু তার খুবই মানে লেখাপড়ার প্রতি আর সংস্কৃতির প্রতি তার ছিল, সে গান পছন্দ করতেন। যে তোমরা গান গাইতে পারো। তো যার জন্য মানে কখনোই অন্য কিছুর দিকে মানে ভাবতেই পারত না। তো নানা বাড়ি আসতাম, করতাম। একটা সময় আমার মা মানে আমি কিভাবে একটা সময় মানে আমার মা শাসিত, যেটা বলছি যে মানে কারো কোনো আম পাড়তে পারবো না। কারণ আমাদের বাড়ি কিন্তু অনেক বাগান গাছ এটা। কিন্তু বান্ধবীরা মিলে সকালবেলা দেখা গেল আমের দিনে আম কুড়োচ্ছি, করছি। কাঁঠাল পেড়ে আপনার ঝোড়ের মধ্যে ঝাঁপের মধ্যে রাখছি।
আমাদের গাড়ির কি বলে বাঁশ বাগানের এটা দিকে। থাকে আবার মা সন্তানের যে হ্যাঁ, সন্তান দোষীপনা করবে, মা একটু হ্যাঁ, শাসন আমি করবে। একটু দস্যিপনা ছিলাম আরকি। জি, জি। শীতে আমি বর্ষার দিনে মানে গাছের ওই যে আপনার লেকের মতো থাকে আপনার ক্যানেলের মতো তার পাশ দিয়ে গাছে উঠে ঝাঁপাচ্ছি। মানে এগুলো খুব দুষ্টুমি করতাম আরকি। এজন্য মারও খেতাম। তো একদিন এরকম ভাবে মার খেয়েছি আরকি। তো ওই মার খেলে রাগ করে নানা বাড়ি চলে আসতাম। তখনও চলে এসেছি। তা আমাদের যে বাড়ির পাশেই কিন্তু উনিই থাকতেন যিনি অপারেটর ছিলেন আ সিনেমা হলে। তো আমরা চাচা বলতাম। মাঝে মাঝে উনার বাড়িতে যেয়ে বলতো, "চাচা পর্দার মধ্যে আমি উনাদেরকে দেখতে চাই।" পর্দাতে দেখা যায় না? হুম, আপনার হুম। যখন আলোটা পড়ে আরকি স্ক্রিনের মধ্যে। তো উনাদেরকে আমি দেখতে চাই। বললেন, "আরে ধুর আমরা যে ঢাকায় যাই ওখানে শুটিং হয়। একটা রিফ্লেকশন আছে। আমরা মানে ফিল্ম নেগেটিভ নিয়ে আসি। একটা কার্বন আছে ওটাতে আমরা মেশিন দিয়ে চালাই তখন মানে এটা হয়।" এই ধরনের মাইন্ড ছিল তখন এই ধরনের বোঝা ছিল। তা যাই হোক একটা সময় মনে করেন যে আ আমি পালিয়ে চলে আসছি আরকি। নানা বাড়ি আসছি। আর ফেরিঘাটে দেখি ওই চাচা যিনি আপনার অপারেটর সিনেমা হলের উনি মাঝে মাঝে এসে ছবি নেন আপনার ঢাকা থেকে। উনিই কিন্তু আলী ভাইদেরকে চেনেন। তো ফেরিঘাট মানে আসতে আমার নানা বাড়ি থেকে ফেরিঘাট বেশি দূরে ছিল না। তা আমি সকালবেলা আরকি ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। আমার নানা বাড়ি থেকে এখনো গোয়ালন্দ ঘাট কিন্তু আপনার কত ৫ মিনিটও লাগে না। শুকিয়ে গেছে নদী-টদী। রাজবাড়ী সদর থেকে না না রাজবাড়ি তো আলাদা না। গোয়ালন্দের কথা বলছি। গোয়ালন্দ থেকে? গোয়ালন্দ আমার নানা বাড়ি। ও আর আচ্ছা, আচ্ছা। রাজবাড়ি হলো আপনার আমার বাবার বাড়ি। রাজবাড়ি কিন্তু তখন আমরা যখন বুঝতেছি তখনও কলেজ, আপনার সিনেমা হল মানে মফস্বলে যতটুকু তখন থাকার দরকার আরকি। সেই ডেভেলপটা ছিল। কিন্তু গোয়ালন্দটা অতটা ছিল না। তারপরে আমি যেটা বলছি যে কিভাবে আসলাম। পরে আমি ফেরিঘাটে দাঁড়িয়ে আছি তখন ওই চাচা যেটা অপারেটর সিনেমা হলে। তো দেখি চাচা। আমাকে বলল, "আমার নাম কিন্তু রেনু।" যেটা বললেন রেনু রওশনারা। তা বলল, "তুই এখানে?" কই না। হঠাৎ করে কেন যেন ওই বয়সে মনে করেন। আমার মনে হলো যে না। কইলো, আমি ঢাকায় যাবো।" "তুই ঢাকায় কোথায়?" "আলী ভাইদের বাসায়।" তো আমরা আসা যাওয়া করতাম। "তোর মা জানে?" আমি বললাম, "হ্যাঁ, মা জানে।" ওই উনার সাথে চলে এলাম। এখন যত ইজি তখন তো আপনার আরিচা ছিল হলো ফেরিঘাট। হুম, হুম। এখন যত ইজি আপনার ৩ ঘন্টায় বা ২.৫-৩ ঘন্টায় ঢাকায় পৌঁছাতে পারছেন। তখন আমার যতদূর মনে পড়ে আপনার সময়টা বোধহয় সকাল ৯টা হবে বা ১০টা হবে। সেই তখন যতগুলো ব্রিজ আছে না আপনার আরিচা থেকে যখন ঢাকায় আসতে যতগুলো ব্রিজ সবগুলো হচ্ছে তখন। হ্যাঁ, ততগুলোই কিন্তু ফেরি পার ছোট বড় ফেরি পার হতে হয়েছে। তারপর আস্তে মনে করেন রাত্রে ১০টা ১১টা বেজে গেছে। তো ওইখানে আসাটাও অনেক কষ্টকর ছিল। এখন যতটা ইজি আছে। তো এভাবেই কিন্তু আমার আসা। তো ওই আলী ভাইদের বাসায় এসেছি আমি। আলী ভাই মা তারপর তার আলী ভাইয়ের ভাইয়ের বউরা বলছে, "আরে তুমি একা আসছো মা খালাম্মা কোথায়?" কই, "না খালাম্মা পরে আসবে আমি চাচার সাথে আসছি।" তো এইভাবে পরে যখন আমার মা আ জানতে পারল আমার নানা বাড়িতে আমি নাই ১ দিন পরে, ২ দিন পরে তখন তো বুঝতেই পারেন মানে কি অবস্থা। পরে এই চাচা যখন ২-১ দিন পরে আপনার দেশে গেছে, তখন মনে করেন একটা বেচাইন তো মানে এরকম হুম। আমার মা, আমার পরিবার আরকি। তখন উনি বললেন কি, "রেনু তো ঢাকায় গেছে আলী ভাইদের আলীজানদের বাসায় আছে। আমার সাথে তো গেছে।" তখন উনারা মনে এর করেন মধ্যে তো সান্ত্বনা বাসায় তো আসলে একদম মানে উঁচু করেন করে দেওয়ার হ্যাঁ, কথা। মানে ২ দিন পরে শুরু হলো এরকম খোঁজাখুঁজি যে আমি এখানে নাই। আমার মা আসছে গলন্দ নানা বাড়ি, রেনু আসছে, রেনু কই? কই কি রেনু তো চলে গেছে আপনার রাজবাড়ি। আমার মা জানে গলন্দে আছে নানা বাড়ি, আমার নানীরা জানে আমি আমার বাড়িতে চলে গেছি রাজবাড়িতে। এইভাবেই আমার কিন্তু আসা। আর নাটকটার কথা যেটা বলছি, সেটা আমি কখনোই কিন্তু আমার স্কুল লাইফে আমি কখনো নাটক করিনি। মানে কোনো মানে মানে সংস্কৃতির কোনো জায়গাতেই আমি কিন্তু পার্টিসিপেট করিনি। তবে হ্যাঁ, আমি একটু গান শুনতে পছন্দ করতাম। যখন স্কুলে যেতাম তখন আগেকার যুগে তো আপনার মুসলমানিতে বিয়েতে মাইক দিয়ে গান হতো। হুম। আমরা ৩ বোন পরপর ৩ জনই একসাথে স্কুলে যেতাম। তারপরে আমাদের সাথে ২-১ জন বান্ধবী ছিল আশেপাশে যারা থাকতো। যখনই শুনতাম যে কোথাও গান হচ্ছে, মাইকে বাজছে, ওরা আগে চলে গেল স্কুলে। আমি যে ওই গান কোথায় বাজতেছে ওইখানে যে চলে গেলাম। এই গাছের নিচে বসে আছি বা কোথায় একা বসে আছি গান শুনছি। তখন তো এখনো গ্রামে মফস্বলে আপনার রিক্সার পিছনে আপনার যে ছবি রিলিজ হবে আগে তো রবিবারে হ্যাঁ, রিলিজ হতো। একটা পোস্টার মতো থাকতো হ্যাঁ, আরকি। থাকতো মাইকিং হচ্ছে অমুক ছবি আসছে, অমুক ছবি আসছে। দেখা গেল যে আমি স্কুলে যাচ্ছি ওরকম মাইকিং হচ্ছে। ওই রিক্সার পেছনে ছুটছি। এইগুলো ছিল আমার এবার জীবনের এই যে একটা ধরেন
বলতে পারেন যে একটা আটপৌরে সাধারণ মানুষের জীবন থেকে আপনি ক্যামেরার সামনে অবশ্যই, আসলেন। ওই অবশ্যই। ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রথম অনুভূতিটা কেমন ছিল আপনার? না ১ম যেটা হলো ১ম কিন্তু আমি যদি বলতে হয় আমাকে যে ১ম যে ক্যামেরার মানে মুভি ক্যামেরার সামনে আসা ওই ছবিটির নাম ছিল 'জানোয়ার'। জানুয়ারি, ইয়েস। 'জানোয়ার'। তো ওটা কিন্তু আমি কোন শুটিং করতে আসছিলাম না। এটা তখন কিন্তু আপনার সেকেন্ড ক্যাপিটাল চালু হয় নাই। ওপেন হয় ওই নাই। আপনি তো বোধহয় জানুয়ারি, হ্যাঁ, ওই ছবির হিরোইন ছিল হলো সুচরিতা ম্যাডাম আর হিরো ছিল ওয়াসিম ভাই। এই আপনার ডিরেক্টর ছিল বোধহয় কালিদাস বাবু ছিলেন। কালিদাস। জি, জি। আর ও তখন ওখানে কিন্তু আপনার সেকেন্ড ক্যাপিটালের ওখানে কিন্তু অনেক খেজুর বাগান, খেজুর গাছ ছিল। তার এত তো তখন লোকজন ছিল না, খুবই কম ছিল। তা আমি তখন থাকি হলো আপনার ওল্ড টাউনে। তো ওইখান থেকে আমরা ওই আলী ভাই তার যে ভাগ্নিরা আসছি, মানে ঘুরতে আসছি আরকি। তো এখানে খেজুর বাগানেও আসছি। খেজুর বাগান এলাকা দেখতে আর খোলা মাঠ। তবে ঘুরতে, ঘুরতে যেয়ে দেখি কি আমরা আপনার সেকেন্ড ক্যাপিটাল ওইখানটা আপনার শুটিং হচ্ছে। তখন তো আর শুটিং বুঝি না। অনেক লোকজন, ক্যামেরা। তখন ক্যামেরাও তো বুঝি না। এই ১ম জীবনে আমার মুভি ক্যামেরা দেখা। তো আমরা দেখছি। তবে তখন একটা ডান্স হচ্ছিল আপনার ওই ডান্স করছিল আপনার যেটা বলে এখনকার বলে আপনার আইটেম সং। আইটেম সং। হ্যাঁ, তো ক্যাবারের একটা ডান্স হচ্ছিল। অনেকগুলো টেবিল, চেয়ার আছে, অনেক লোক আছে। আর ওই ছবিতে ভিলেন ছিল দারা শিকো। আচ্ছা। আমি তখন তো চিনি না। মানে তখন পরে বুঝতে পেরেছি। দারা শিকো তো সময় বেশ নামকরা ছিলেন হ্যাঁ, এই সময়। তখনকার যুগে তো অবশ্যই ছিলেন। তো মনে করেন টেবিলে আপনার গ্লাস আছে, যে কোক দিয়ে যেটা আপনার হার্ড ড্রিংকস তৈরি করে ওগুলো করা আছে। তো আমরা দেখছি আর অনেকেই দেখছি আরকি। তো আপনার যে ক্যামেরা বলল আপনার কাট, তারপরে ওই যতটুকু ডান্স করছিল শেষ। তখন আবার যখন শুরু হবে, তখন একটা লোক এসে বলছে আমাকে, তার মানে অ্যাসিস্ট্যান্ট, তখন তো আমি জানি না। তো মানে একটা লোক এই মুহূর্তে বলতেই হচ্ছে আমাকে। উনি এসে বললেন, "এমি আসো তো।" তারপর চমকে গেলাম আমি। তারপর পাশে আলী ভাইয়ের ভাগ্নি-টাগ্নি আছে। আলী ভাইও আছে, আলী ভাইও আছে। তো তো ওরা বলল, "কেন?" বললাম, "একটা শর্ট দিবে।" তো শর্টটা কি? মানে শর্টও তো বুঝি না আমি। বলে, "একটা শর্ট দিবে, একটা ট্রে দেখালো উনি। ট্রের মধ্যে একটা বোতল, ২ টা গ্লাস। বলে, "এটা নিয়ে যখন আমাদের বলব অ্যাকশন, তখন আপনার হেঁটে গিয়ে ওই একটা টেবিলের মধ্যে রাখবে আরকি। রাখার পরে যতক্ষণ বলব না কাট, ততক্ষণ সে নড়বে না।" তো আলী ভাই তার ভাগ্নিটা বলছে, "জানা, তোর তো খুব শখ আরকি।" তা আমি গেলাম, গিয়ে উনি আমাকে মেকআপ রুমে নিয়ে গেল। কার জন্য একটা প্যান্ট শার্ট পরিয়ে দিল, লুজ হচ্ছিল, বেঁধে-টেঁধে দিল। তারপর আপনার পাপ-টাপ করে দিল। তারপর আমি আবার সেই ফ্লোরে আসলো, যে সেকেন্ড ক্যাপিটাল এর কথা বলছি, তখন তো ওপেন হয় নাই। তো আমাকে দেখিয়ে দিল যে, আমরা বলব অ্যাকশন, তুমি এটা নিয়ে ওই টেবিলে রাখবা। তাই ২ বার করলাম আমি রিহার্সালটা। যেতে মানে ধরেন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড ওই জায়গাটা যাওয়ার জন্য। তো ২ বার করার পর রাইট। তারপর শুরু হলো আপনার শর্বরী ম্যাডামের আপনার ডান্স। অ্যাকশন বলল, আমি ওই অ্যাকশন বলবে আমি যাবো, রিহার্সাল তো করেছি। তারপরে যেয়ে রাখলাম। তো চলছে বলল কাট, ফিনিশ। তারপর ঠিক আছে ওকে। এটাই ছিল আপনার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। একদম এই ১ম আমার মুভি ক্যামেরার সামনে দাঁড়ানো। তারপরে আমাকে মেকআপ রুমে নিয়ে গেল। ওই তাদের ড্রেস নিয়ে আমার যে সেলোয়ার কামিজ পরেছিলাম ওটা। পরে মানে ওই ছবির যে ক্যামেরাম্যান ছিলেন হারুন ভাই, পরবর্তীতে অনেক ছবিতে কাজ করেছি। উনি ক্যামেরাম্যান হিসেবে, ডাইরেক্টর হিসেবে, প্রোডিউসার হিসেবে কাজ করেছি উনার ছবিতে। উনি তখন স্টিল ফটোগ্রাফারকে বললেন যে, "মেয়েটাকে দেখতে খুব সাপ মনে হচ্ছে, কিছু স্টিল ফটো তোলো।" তখন আপনার স্টিল ক্যামেরাম্যান কিছু ছবি তুললেন আরকি। ঠিক আছে? তারপর করলো কি রাস্তা দিল। তখনকার যুগে কলা, বিস্কিট আর চানাচুর। এটা মানে সবার জন্য হিরো, হিরোইন মানে পরবর্তীতে তো আমি নিজে দেখেছি ওটা। আমাদেরও দিয়েছে। খেলাম। তারপর যখন চলে আসবো আমাকে ৳১০ দিলেন। কিসের ৳১০? আমরা জানি না। বলে, "আমি যে একটা শট দিছি ওটার জন্য ৳১০" বুঝছেন? তা আমি সবসময় স্বীকার করি যে প্রথম শট থেকে আপনার ইনকামটা আছে আরকি। হ্যাঁ, আমি সবসময় স্বীকার করি। আমি মৃত্যু তাক কোন জায়গায় ইন্টারভিউ দিতে হলে আমি স্বীকার অবশ্যই করি, যেটা সত্য। যে আমি মুভি ক্যামেরার সামনে একটি শট দিয়েছিলাম ১ম আমার জীবনে। আর আমার এই চলচ্চিত্রে ইনকাম হলো আমার ৳১০। তারপর জীবন শুরু। তারপরে হলো কি ওই ছবি তো তুললো। তোলার পর আপনার জানি না আমরা চলে আসছি। আসার পর ঐখান থেকে ছবিগুলো কোন ভাইরাল, এখন বলে যেটাকে ভাইরাল হয়ে যাওয়া। ভাইরাল আরকি। আর তখন তো আপনার হিরো হিরোইন তো আপনার হিরোইনটা কে ছিলেন? ম্যাডাম কবরী, শাবানা, ববিতা, সুচরিতা ম্যাডামও হিরোইন তখন আছেন। তারপর অঞ্জনা দি, আর নতুন দি আপনার
সে খলনায়িকা হিরোইন সবকিছু মিলে আর কিন্তু কেউ ছিল না তখন। এখন যত মডেল, এখন যত মনে করেন মেয়ে ছেলেরা আসছে, তখন তো এগুলো ছিলই না। তো তারপরে যে শুরু হলো আপনার কি বলে মানুষের কারণ নতুন মেয়ে দরকার, নতুন আর্টিস্ট দরকার। এখান থেকে কিন্তু ওই যে যেটা বললাম আপনার যে আপনার স্টিল ছবি তুললো। না সে ছবি তুললো ওইখান থেকে কিন্তু আমার যেটা বললাম বিজ্ঞাপনটা আসলো। আচ্ছা, ওই বিজ্ঞাপনটায়। বিজ্ঞাপন হ্যাঁ। ওইটাও আলী ভাইয়ের সাথে যোগাযোগ করেছে। কারণ উনি আবার এই সংস্কৃতি অঙ্গনের লোকদের সাথে পরিচয় ছিল। ২ ১ টা তখন ছবিতেও কাজ করেছে সাইডে। আবার নিজেরা নাটকও তৈরি করতেন বাৎসরিক। তো করলাম। করার পরে তারপর কি উনারা একটা নাটকের মহড়া দিচ্ছিলেন। ওই যে বাৎসরিক যে নাটক করে। তা আমি দেখেছি ওনাদের ড্রয়িং রুম, বৈঠক রুম মানে বৈঠকখানা ওনারা বলতেন আরকি ঢাকায় এরা। তাই মাঝে, মাঝে দেখতাম যে মহড়া হচ্ছে, মানে রিহার্সাল হচ্ছে। লাল লালবাগ শায়েস্তা খান হলে কিন্তু আপনার এই নাটকটা আপনার হয়েছে। পরে বেশ ১৫-১৬ দিন এরকম রিহার্সাল হচ্ছে আমি দেখছি। পরে একদিন শুনি যে ওনার সেই যে হিরোইনটা ওই নাটকের অসুস্থ। পরে একদম একেবারে কাছে চলে আসছে নাটকটা হবে শুরু হবে আরকি। পরে তো কি করবে তখন আলী ভাই আমাকে বলে, "এই বেনু তুই আস, কর।" আমি কি আলী ভাই আমি তো রিহার্সালই করি নাই। মনে করেন ৩-৪ দিন পরে আপনার আপনার নাটকটা আপনার হবে উম শুরু হবে আরকি। আমি তো পারব না। আমি তো কোনদিন করি নাই। না তুই পারবি। পরে মনে করি ৩-৪ দিন আমি মহড়া দিয়েছি এটা নাটকে। টেলিভিশন প্লে ছিল নাকি আপনার মঞ্চে ছিল? না, না মঞ্চে ১ম আমি মঞ্চে। ১ম যে বললাম না যে আমার আশা হলো চলচ্চিত্রের জন্য ১ম এই কিন্তু আমি মঞ্চে নাটক করেছি। এই যে নাটকটা আচ্ছা, করলাম আচ্ছা, আচ্ছা। আরকি। নামটা মনে আছে? না আমার এই মুহূর্তে মনে নেই। পরে আমি বললাম আলী ভাইকে আমি তো কখনো করে নাই পারবো না। আপনারা রিহার্সাল করছেন আমি দেখি। বলল তুই পারবি। পরে ২-৩ দিন আমাকে রিহার্সাল করলাম। করার পরে তারপর আপনার শায়েস্তা হল এখনো আছে। ওইখানে এই নাটকটা হলো আরকি। তো উনি এটা তখন তো আর টিভি সিস্টেম না সবাই আমরা মানে পরিচিত মানুষজন চলচ্চিত্রে সবাই মানে অনেকে গেছেন ওইখানটা। তখন তো চলচ্চিত্রের মানুষ কে কি আমি তো জানি না, চিনি না। ওইখান থেকে আরো প্রচার হলো। ওইখান থেকে যেটা জ্ঞানের কথা বলছি, ওইখান থেকে আসলো আরকি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তারপর ওই অ্যাডটা করলাম। তারপরে এই যেমনি করে কিন্তু আবার প্রোডিউসার, ডাইরেক্টর জানাজানি না কিন্তু শুরু ওই হলো। আপনার আমরা যেটা একটু যে রাজমহলে আপনার অভিষেক কিভাবে হ্যাঁ, হলো? এটা তারপর হলো এটা তো কি আপনার জীবনে একটা হ্যাঁ, না মাইলস্টোন ছিল তারপর আসলে। হলো কি যে বললাম তখন থেকে কানেক্ট ব্যাকে গেলাম। জি। এই যে এখান থেকে কিন্তু আমি পরিচিত মানে হলাম। পরিচিত হলাম এই জানাজানি হলো। তখন আমার ২ ১ টা ছবির অফার আসলো। আরেকটা ছবিতে কিন্তু আমার অফার ছিল সেটাও হিরোইন হওয়ার জন্য। সাগর ভাষা। এই আচ্ছা। আপনার রাজমহলের আগে এর মধ্যে মিন্টু আমার নাম যেটা রোজিনার নাম পেলাম। এগুলো কিন্তু হলো না আরকি। তো তারপরে আমি এর মধ্যে আবার ২ ১ টা নাটকও করছি। মহিলা সমিতিতে করেছি। আর যেটা বললাম না পোকলা সেল বরিগি সুটকো ভাই আরো উনাদের জানুয়ারি ভাই এবং সুরজ মিয়া তো অভিনয় তো আগেই করেছিলেন বোধহয় না, না? না সুরজমা অনেক পরে। এরপরে করেছেন। জানোয়ার তো আর ১ম বললাম না আমার ১ম মুভি ক্যামেরার সামনে আসে একটি শব্দ। এবং আপনার ওই আপনার কি বলে সুরজ মিয়া অনেক পরে তখন আপনারা যেটা বলেন সুপারস্টার বলেন আর যেটা বলেন তখন আমি সেটা আরকি। আচ্ছা, আচ্ছা। তারপর আপনার যখন মিন্টু আমার নাম ছবি চলে গেল আমার খুবই খারাপ লেগেছে। আমি কেঁদেছিও। তখন আমার মা বলেছে, "না এখন তোমার কাঁদলে চলবে না।" আমি তো বলেছিলাম তুমি আসবে না। তুমি অভিনয় জগতে যাবে না। যখন এসছোই তোমাকে শক্ত হতে হবে। তোমাকে আগে আগে যেতে হবে আরকি। তখন আমি মনে করেন আছে না যে মায়ের ভরসা পেয়েছি। নিজেও ওই বয়সে নিজে ডিসিশন নিতে পেরেছি। তখন হলো কি আপনার আ এই রাজমহলে যেটা হলো কবির আমি উনার একটা ছবি করছিল প্রেম তুই সর্বনাশী। ওটাতে ছিল আপনার আ আপনার অলিভিয়া ম্যাডাম আর সর্বরী দেবী বোন আপনার উনার নাম বোধহয় ভুলে গেছি তখন হিরোইন ছিল একজন বোন। আর ছিল বুলবুল ভাই ছিল আর হলো ওয়াসিম ভাই। ২ হিরো ২ হিরোইনের। তো আপনার কবির ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট এসছে আমার বাসায় তখন আমি মোহাম্মদপুর থাকি। ফ্যামিলি নিয়ে। তো বলছে যে ওনাদের অফিসে যেতে হবে আমাকে। ফিল্ম অফিসে। আমি ওই যে যেটা উনার নাম ছিল কল্পনা। মানে হিরোইন। আরেকটা হিরোইন যেটা। তো বলল উনি অসুস্থ, উনি ইন্ডিয়া চলে গেছে। তো ওই রোলটা মানে তোমাকে করার জন্য আরকি। আর অলিভিয়াও আছে। তা আমি তখন বললাম যে, "না, আমি কারো অফিসে যাব না। দরকার হলে আমার বাসায় আসবে। আর সলো হিরোইন ছাড়া কাজ করব না।" ওই বয়সেই কেন যাবে? আমার কিন্তু কোনো গডফাদার ছিল না। কেউ বুদ্ধি দেওয়ার লোক নাই।
আমার মা বাবা কোনোদিন এফডিসির গেট পর্যন্ত দেখে নাই, ভাই বোন তো দূরের কথা, বুঝলেন? কেন কিন্তু আল্লাহরই বোধহয় রহমত আমি মনে করি যে আমি নিজে থেকে কিন্তু ডিসিশন নিয়েছি আমি এগুলো। অনেক সময় ভুলও হয়েছে। পরে ও চলে গেলেন আপনার কবির ভাইয়ের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, যে কবির ভাইকে বলেছে যে ওনাকে তো বলছি যে অফিসে আসার জন্য, তো উনি বলছেন না আমি কোনো ফিল্ম অফিসে যাব না। এই আজ পর্যন্ত যাইনি, যাব না আমি। তো যদি আমাকে নিতে হয় বাসায় আসতে হবে, আর আমাকে নিতে হলে সলো হিরোইন, একক হিরোইন এটা নিতে হবে। তখন কবির ভাই মানে আমার বাসায় আসে। তখন তো কবির ভাইকে আমি জানি না। তারপর আসলো মোহাম্মদপুরে, আসছে তারপর আমরা থাকি ৫ তলায়। এখন ওই বিল্ডিংটা আছে শাপলা শাপলা বিল্ডিং বলে। তো উনি এসে নক করছে, আমি দরজা খুলে দিলাম। তো বলল এরকম রোজিনার নামে। তো তখন ওই যে রোজিনার নাম হয়ে গেছে আপনার মিন্টু আমার নাম। নাম তো আর অভিনয় হয় নাই আমার ওই ছবিতে, কিন্তু নাম তো চেঞ্জ নামটা করিনি। ছড়িয়ে গেছে আর কি। হ্যাঁ, নাম তো আর চেঞ্জ করা হয়নি। তো করিওনি আমি। তো তারপর বলল এরকম ব্যাপার, আমাকে বলছে এরকম। আমি বললাম আমি? আচ্ছা। তো বসলেন, বসার পরে কথোপকথন এটা সেটা। তাই আমি বললাম দেখেন ওই ছবিতে আমাকে হিরো নিতে চেয়েছে। পরবর্তী দেখা গেল ম্যাডাম অমুক। আরেকটা ছবিতে নামকরণ সবকিছু একদম প্রেস কনফারেন্স করে হয়েছে, শুটিং হবে। দেখা গেল আরেকজন হিরোইন। যার জন্য আমার ভিতরে একটা ক্ষোভ যে না। আর তাছাড়া কিন্তু সত্যি কথা বলি, আমি কোনোদিন কিন্তু কারো ফিল্ম অফিসে যে আমার কারো যেতে হয় নাই। আছে না যে ফিল্ম অফিসে আমি নতুন হিসেবে হুম, হুম। অমুক ডাইরেক্টরের, অমুক প্রোডিউসারের অফিসে গেলাম। এটা কিন্তু আমার কখনোই যেতে হয় নাই। আমার পরিচয়টা এভাবেই ফিল্ম ফিল্ম লাইনের জগতের সাথে হয়েছে। না, পরে ওইজন্য আমি বললাম যে, "না, আমি কখনো এই অবধি তখন কিন্তু গুলিস্তান ছিল সব হুম, ফিল্ম অফিস, সব ডাইরেক্টর, ম্যাক্সিমাম প্রডিউসার।" অফিস জি, জি। তাই বুঝতে আমি বললাম, "আজ পেরেছি। অবধি কিন্তু আমি গুলিস্তান নাম শুনেছি, কিন্তু ফিল্ম অফিসে কখনো যাইনি।" যার জন্য বলেছি যে, "আমাকে যদি নিতে হয়, আমার বাসাতেই আসতে হবে। আর আমার একক হিরোইন ছাড়া কাজ করব না।" তখন কবির ভাই হা হা করে হাসলেন আজকে আহারে! উনার কথা আমার মনে পড়ে। উনার প্রতি আমি কৃতজ্ঞ। তখন উনি আমাকে বললেন, "যাও, আমি যদি পরবর্তী প্রোডিউসার পাই তোমাকে আমি হিরোইন বানাবো।" আর উনি তখন একটা বোধহয় ছবি করছেন আরকি এরকম। আল্লাহর কি রহমত, বোধহয় ৭ টা ১০ দিনের মধ্যে আপনার শফি সাহেব আপনার আ মাসুদ কথাচিত্র যে ব্যানার ছিল, শফি ভাই উনি একদম শর্ট মতো আর একদম ফুললি ঢাকায়া ছিলেন উনি। তো উনি আসলেন। আইসা আমাকে বললেন, "হ্যাঁ বোন, আমি তোমার নেসমো বানাবো।" উনি ঢাকায় ভাষায় কথা বলছে। পরবর্তী আবার ৭-১০ দিনের মধ্যে একদম আপনার রাইটার আসলো, এই আসলো। আমার ওই যে চিন্তাধারা, আমার তো ২ টা ছবি চলে গেছে। ওগুলোর প্রতি আর আমার অতটা ইন্টারেস্ট না। নিলে না নিলে না নিবে। এরকম একটা ভাব। অত গভীরভাবে ভাবছি না। তো আল্লাহরই রহমত, আল্লাহরই মেহেরবানি। ১ মাসের মধ্যেই মনে করেন গল্প লেখা। কারণ আমি তো নতুন, আমার তো অন্য কোনো কাজ নেই। ওয়াসিম ভাই তখন তো বিজি কাকে বলে একদম, তখন তো উনি সুপার স্টার। রাজমহলে তো ওয়াসিম আপনার বিপরীতে ছিলেন। হ্যাঁ, রাজমহলে তো ওয়াসিম ভাই ছিলেন। তখন তো উনি এত ব্যস্ত মানে ভাষা নাই। উনি ডেট দিয়ে দিয়েছেন। আমি নতুন ছিলাম, উনি কখনো অবজ্ঞা করেন নাই। ওই ওয়াসিম ভাই আজ আমাদের মাঝে নেই। তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন। তো এই ১-১.৫ মাসের মধ্যে কিন্তু সব হয়ে গেল। মানে রাজমহল থেকে তো আসলে রাজমহল তো পরে সুপারহিট ১ম হ্যাঁ, মুভি। রাজমহল তারপর বোধহয় ২-৩ মাস, ৩ মাস বা ৪ মাস লেগেছিল। কারণ কিন্তু আমি তো হুম, আ মানে নতুন, আমার তো কোনো শিডিউলের কোনো ব্যাপারই নাই। তো একদম শুরু হলো আরকি। আরেকটা বলে যেটা হলো, আমি এর আগেও বলেছি, এটা আপনি প্রশ্ন করেন নাই। এই রাজমহল ছবি থেকে কিন্তু আমার এই যে তিলটা ওইখান থেকে দোয়া। এটাও একটা ঘটনা আছে। হুম, যে আগে PBX একটা সাগর ভাষার ছবি যে আমার হিরোইন হওয়ার কথা ছিল। ওই ছবি যখন শুটিং হবে, সব হবে, আপনার সব রেডি। আমার তখন চিকেন পক্স হয়ে গেছিল। আচ্ছা। হ্যাঁ, আমি তো ঘাবড়ে গেছি। আল্লাহ, আমার তো বোধহয় এই সামনের মাসে শুটিং, এই না সেই না, চিকেন পক্স হয়েছে এটা। এই একটু বোধহয় ৫-৬ দিন পরে যখন শুকিয়ে-টুকিয়ে গেছে তখন থেকে একদম হলুদ লাগানো, দুধের সর, ডাবের পানি এটা সেটা করছি। তো এই একটা দাগে একটু ডিপ হয়ে গেছিল আরকি। আচ্ছা। তারপর আপনার ঠিক আছে, মানে ভালো হয়ে গেছে, একটু শুকিয়ে গেছে। আর তারপর শুটিং শুরু হলো। ওইখানে যেয়ে দেখলাম, ওইখানে শুটিং শুরু হলো। তখন আপনার না সরি, ওই যে যেটা বললাম শুটিং শুরু হলো, তখন আপনার ক্যামেরা সরি মেকআপ ম্যান একটু ডিপ তো, মেকআপ দিচ্ছে তারপরে একটু ডিপই থেকে যাচ্ছে। তো কি করবে, তারপরে বেশ বেশি করে ফাউন্ডেশন দিচ্ছে কিন্তু থাকছে না আরকি। তখন আমাদের উনি নেই, উনি মারা গেছেন আরকি। ভিলেন। আ এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তখনকার যুগে
অনেক নাম করা ছিল। জাম্বু? না, না জাম্বো তো না। ও তো নারায়ণগঞ্জ বাড়ি ছিল। ওনার রাজু আহমেদ একজন ছিলেন। রাজু ভাই না একজন ওদের ওর সময়ই মানে একদম আচ্ছা। মনে পড়তো মুখে আসছে নাম একদম উনার চেহারাটা ভাসছে। তখন আপনার জামান ভাই ছিল আপনার হলো মেকআপ ম্যান। তখন উনি বলল আপনার যে, "একটা কাজ করেন জামান ভাই, ওখানে একটা তিল লাগায় দেন।" এই যে আপনার রাজমহল ছবি থেকে শুরু হলো আমার এই তিলটা আরকি। আ আপনার প্রশ্ন করেন হ্যাঁ, না ওই বললাম তিলটা কিন্তু আসলে মানে রোজিনার চেহারাটা মনে করলে কিন্তু তিলটা ভেসে না ওঠে। সেটা ওই আমার মানে একক হিরোইন যে ছবিতে করেছি রাজমহল শুরু হলো আবার ওই তিলটা ওইটাকে আপনি প্রশ্ন করেন নাই তারপরে আমি বলে দিলাম আমার দর্শকদের না, না। জানার জন্য। তারপর এই যে শুরু হলো মানে কারণ ছবিটা বোধহয় ৩ থেকে ৪ মাস লেগেছিল হুম। কমপ্লিট হতে। এটা আমার মনে পড়ে বোধহয় 78 এই এরকম হবে আপনার জানুয়ারি, মার্চের দিকে রিলিজ হ্যাঁ, হয়েছিল। 79 এর শুরুর দিকে মতো রিলিজ হয়েছিল এটা। না 78 এ 8 এ 8 8 এ এ আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তারপর এটা হলো যে ফেব্রুয়ারি মার্চের দিকে। তখন আমি কি যেন অসুস্থ হয়ে গেছিলাম। এই আনন্দ সিনেমা হলের এপাশে একটা ক্লিনিক ছিল। তখন আমি ভর্তি হয়েছি। কিন্তু মানে অ্যাপেন্ডিসাইট হয়েছিল আমার। ও আচ্ছা। তারপর তখন আমার ওই ছবিটা রিলিজ হয়েছে। অপোজিটেই কিন্তু হাসপাতাল আর আপনার আনন্দ সিনেমা হল একদম ব্যানারে মানে অনেক বড় ব্যানার এটা দিয়েছে। তারপর অনেকে যেয়ে বলছে, "আরে তোমার ছবি তো সুপারহিট, ডাইরেক্টররা যাচ্ছে, প্রোডিউসাররা যাচ্ছে।" অ্যা তারপর শুরু হলো আমাকে নিবে, কাস্টিং করবে। যাক ইনশাআল্লাহ ভালো না হলাম। এই যে শুরু হলো আমার জীবনযাত্রা। পরে ওই ছবির পর থেকে আর আমি একে পিছনে ফিরে তাকাতে হয়নি। হ্যাঁ, আপনার তো ওইটা শুরু হলো এবং একটা জিনিস আপনি বলছিলেন, যখন আপনি শুটিং দেখছিলেন কিংবা ছোটবেলা থেকে বড় হচ্ছিলেন তখন যে নায়িকাগুলো বিশেষ করে কবরী, ববিতা, সুচরিতা ওই সময়কার যারা আসলে হার্ট থ্রোব ছিলেন, জি, জি। ওই সময়কার যারা আসলে খুব নামডাকের ছিলেন, তাদের সঙ্গে পরে আপনি অভিনয় করলেন। যেমন জি, কসাই ছবিতে ববিতার সঙ্গে আপনি ছিলেন। অনেক ছবিতে ববিতা ম্যাডামের সঙ্গে অনেকগুলো এ এ ছবিতে অভিনয় এই করেছি। এই যে ব্যাপারটা যে আপনার স্বপ্নের হিরোইনদের সঙ্গে আপনি পাল্লা দেওয়া প্রতিযোগী হিরোইন, ব্যাপারটা একটু না আমি কখনো কখনো পাল্লা দেওয়ার জন্য অভিনয় এটা আমি কখনোই প্রশ্নই ওঠে না। কারণ উনারা আমার অনেক সিনিয়র না, না আপনি পাল্লা দেন নাই কিন্তু আসলে হয়ে গেছে কারণ এই যে হয়তো আপনার কাছে মানে মানে এটা আমার দর্শকরা আমাকে পছন্দ করেছে। আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞ। আমার দর্শকরা যদি ছবি না দেখতো আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না। হ্যাঁ, আমি ম্যাডাম শাবানার সাথে, ববিতা ম্যাডামের সাথে অনেকগুলো ছবিতে অভিনয় করেছি। আমি নতুন ছিলাম। অবশ্যই ওনাদের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু চলচ্চিত্রে আসছি। এর আগেও বললাম। যখনই সামনাসামনি ওনাদেরকে পেলাম, ওনাদের সাথে অভিনয় করছি। ১ম তো একটু ঘাবড়েই গেছি। স্বাভাবিক উনারা এত বাঘা অভিনেত্রী। তো ১ম তো অবশ্যই ঘাবড়িয়ে যেতাম, গেছিও। তারপর উনারা সামলে নিয়েছেন। উনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। সহযোগিতা না করলে আজকে কিন্তু আসলেই আমার কাজ করাটা খুবই মানে দুষ্কর হতো। কারণ আমি একদমই নতুন তখন আরকি। তারপর ওইখানটা থেকে ধরেন ওই সময় যে সময়ে কবিতা, ববরী, সুচরিতা এরা সবাই আছে। ঠিক এই সময়টাতে আপনি শক্তি সামন্তের চোখে কিভাবে পড়লেন? যেখানে ন্যায় অবিচারে আপনি অন্যায় অবিচার ছবিতে যেটা ওটা আসলে আমি জানি না। ওটা দেখেন ওই যে এখন যে বলেন আপনারা সুপারস্টার কি হেনতেন এটা। তো তখন তো ওসব জানি না। আমরা শুধু কাজ আর কাজ করে গেছি। আমি এই এফডিসিতে একদিনে ৪ টা ৫ টা ছবির শুটিং করেছি। আমার খানাতা সাহেব, খানাতা ভাইয়ের মতো ডাইরেক্টর সে কিছু ভয়েস মানে আমরা যে কি বলে ডাবিং যে হয়তো কিছু ছেড়ে গেছে। আমার সেটে নিয়ে আসতো টেপ রেকর্ডার তখন তো যুগে ছিল। এই রেনু আমাকে উনি রেনু বলে ডাকতেন। তাহলে এই যে ২-৩ টা ডায়ালগসটা মানে ছেড়ে গেছে রেকর্ডিং করে দে। তোদের সময় নাই ডাবিং করে যাওয়ার জন্য। মানে ডাবিং করেছে হয়তো ২ ১ টা হয়তো রয়ে গেছে। এরকমও সময় গেছে আমার। তো আমি তখন আমরা একটা সময় আমাদের ডাইরেক্টর প্রোডিউসাররা করতো কি বছরের শেষে আপনার হয়তো নভেম্বর, ডিসেম্বরে আপনার এটা তখনকার রেওয়াজটাই ছিল এরকমই। যে অনেকগুলো ছবি নিয়ে আপনার আউটডোর শুটিং। তখন ওয়েদারটা ভালো থাকতো। হুম, যার জন্য তখন তো আপনার সোশ্যাল ছবি, ফোক ছবি, আপনার কি বলে আ ফাইটিং ছবি, অ্যাকশন ছবি অনেক ধরনের অ্যাকশন মুভি, সোশ্যাল অ্যাকশন হ্যাঁ, মুভি তো এগুলো অনেক পরিচিত। ধরনের গল্প নিয়ে ছবি হতো। তো তখন হতো কি আমার একদম ৫-৬ টা ছবির শুটিং এ তখন এভাবে শিডিউলটা পড়তো। কারো হয়তো ৬ দিন, কারো হয়তো ৭ দিন, কারো হয়তো ৫ দিন, কারো হয়তো ১৫-২০ দিন। এভাবে আমি ৩-৪ মাস কিন্তু কক্সবাজার থাকতাম ওই সময়টা আরকি। আগে থেকে শিডিউল নেওয়া থাকতো। তো আমি জানি না আমি শুটিং করে কক্সবাজার তখন আমি শুটিং করে আমরা গেছি। মানে সারাদিন শুটিং হতো তখন রাত্রে বেলা তো ওখানে অতটা হতো না, দিনের বেলায় হতো। তো আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল তো ও আমাকে নক করতেছে, আপা হাসান ভাই আমাদের হাসান ইমাম সাহেব।
তো তোমার আপনার সাথে দেখা করবে। আমি হ্যাঁ, হ্যাঁ, উনি মানে উনাকে অনেক শ্রদ্ধা করি। তো হাসান ভাই, তো আমি দরজা খুললাম। তখন ওই যে ওপেল আপনার এখন তো নাকি অনেক ডেভেলপ আরকি। তা প্রবাল ওপেলের আছি। তা বলল, "হাসান ভাই আসেন, আসেন।" তো নাটোর সাথে দেখা করতে আসলাম। উনারা তখনকার যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন আমাকে কিন্তু অনেক স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন। সবাই কিন্তু তুই, তুমি করেই কথা বলতেন। ম্যাক্সিমাম ডাইরেক্টর, প্রোডিউসাররা। তো হ্যাঁ, আসেন। ওরা বম্বের সাথে আমরা একটা কোঅপারেশন ছবি করছি। আ তুই ওই ছবির হিরোইন। আর আমরা চাচ্ছি মিঠুন চক্রবর্তীকে নিতে। তো তখন আপনার মিঠুন চক্রবর্তীর আপনার ডিস্কো ডান্সার ছবিটা বের বিখ্যাত হইছে। তখন তো আসলে উনি ডিস্কো ডান্সার বোধহয় এই উপমহাদেশের সবচেয়ে বক্স অফিস হিট করা ছবিগুলোর। তো আমি বললাম যে, "হাসান ভাই।" আর আমি তখন এত ব্যস্ত মনে করেন। মানে বললাম না একদিনে ৩ টা ৪ টা ছবি শুটিং করতাম। তাই আমি বললাম যে আমি তখন কিন্তু আমার ম্যানেজার মানে আমার ভাইয়ের সমতুল্য। সে আমার সবকিছু দেখাশোনা করে। শিডিউল থেকে শুরু করে কোন ডাইরেক্টরের কোন প্রোডিউসারের মানে কখন কোন শিডিউল কখন কার কাজ করতে হবে এভরিথিং উনি মেইনটেইন করতেন। আমার পুরো সংসার আমার সবকিছুই উনি। আমার ভাইয়ের চেয়ে বলব যে আছে না ভাইয়ের সমতুল্য। এখনো উনি আছেন। এখনো কিন্তু আমার সবকিছু দেখাশোনা দেখভাল উনি করেন আরকি। তো উনার নাম শহীদুল্লাহ। উনি কিন্তু আপনার আমাদের বাংলা চলচ্চিত্রের ডিস্ট্রিবিউশন কিন্তু অনেক বড় একজন ডিস্ট্রিবিউটর। আমরা ছবি যে চালাই হলে, হলে হ্যাঁ, মাস্টার নাম করে সবাই আরকি। মানে আমি কিন্তু মাস্টার নাম দিয়েছি। আমার আসলে হতো কি পড়াশোনা করাতো তো ওই মাস্টার বলতেন এখনো মানে চলচ্চিত্রের মানুষ তাকে মাস্টার নামে চেনে। যাই হোক, তো আমি বললাম তাহলে মাস্টারের সাথে আলাপ করেন শিডিউলের জন্য। আম আমি জানি না শিডিউলটা কি আছে। না এখনো ২-৩ মাস মানে দেরি আছে। তো আমাকে দেখে তারপর বলল যে, "শক্তি সামন্ত আসছে, তোর সাথে একটু কথা বলবে।" তো শক্তি সামন্ত আমি তো ও হিন্দি বলতে পারব না। না, না বাঙালি কলকাতার লোক। তা আসলেন, আসার পরে এই কথোপকথন এটা সেটা হলো আরকি। তো বলল, "হ্যাঁ, তোমাকে নিয়ে ভাবছি আমরা একটা গল্প মানে রেডি করেছি। এই বাংলাদেশেই শুটিং করব ম্যাক্সিমাম। তো ঠিক আছে তোমার সঙ্গে দেখা হবে।" তো চলে গেলেন। ফিনিশ না তারপর মাথা দিয়ে গেছে কে কোনটা। পরে বোধহয় মাসখানেক পরে আ আসছি ঢাকায় অনেকগুলো ছবি শুটিং করে। তারপর আবার হাসান ভাই মাস্টারের সাথে যোগাযোগ করেছে। করার পরে একটা শিডিউল ছিল যে ২ মাস পরে আমাকে শিডিউলটা দাও। পুরোটা আউটডোর করতে হবে। আমরা বাংলাদেশেই করব কুয়াকাটাতে আউটডোর। তো উনি ২০ দিন বোধহয় চাইলেন। যার জন্য অনেক বেশ লেটই হলো। পরবর্তীতে যখন মানে আছে না আমার আসলে ভাবার সময়ই ছিল না। যখন আমি ভাবলাম না মিঠুন চক্রবর্তী ও তো হিন্দি ছবি করে। তা আমি তো হিন্দি বলতে পারি না। তারপর আরেকটা ছিল হলো আমাদের দেশে কিন্তু এখনো আছে প্রম্পটিং করাটা। পিছনে প্রম্পট করে আর আমরা বলি। কিন্তু পৃথিবীর কোন জায়গায় কোথাও প্রম্পটিং সিস্টেম নাই। প্রম্পটিংটা আসলে যাত্রাপালা থেকে এসছে। সাধারণত এটা আমি বলতে পারব প্রমোটার না। থাকলেও যাত্রাপালায় থাকতো আগে যারা হ্যাঁ, করতো আরকি। তারপর আপনার এর মধ্যে কিন্তু আরো আমার হিন্দি ছবি যেমন পাকিস্তানের সাথে তখন আপনি পাকিস তো হামদোহাই করেছিলেন ওই আ সময়। 'হামসে হ্যায় জামানা' ওই ছবিতে আমি নিগার অ্যাওয়ার্ড পেয়েছি। লিগার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ইয়েস। জি, এটা আপনার স্বাধীনের পরপরই আবার আমাদের দেশের সাথে বন্ধুত্ব হয়ে গেল। আ আপনার কি বলে আ চলচ্চিত্রের মানে আমাদের সংস্কৃতি অঙ্গনের সাথে তাদের সংস্কৃতি অঙ্গনের সাথে একটা খুব ভালো সম্পর্ক। অনেক ছবি হয়েছে কোঅপারেশনের। তখন কিন্তু আমি মেক্সিমাম ছবি করেছি আপনার পাকিস্তানি ছবি। তো যখন আপনার তখন কিন্তু অফার আসছে পাকিস্তানি ছবি। আমার ভয় হলো আমি হিন্দি জানি না, উর্দু জানি না। আমি একদম নাখোশ। না, না আমি করব না। হ্যাঁ, না করতে কারণ আমি আর জানি না মিঠুন তো বাঙালি তো। হ্যাঁ? মিঠুন চক্রবর্তী তো বাঙালি। না বেসিক্যালি তার বাড়ি তো আমাদের বাংলাদেশেই আসলে তো ওটা তখন তো আমি জানি না। আচ্ছা, আচ্ছা। তো তখন আমি যখন ভাবলাম কারণ ভাবার তো সময় ছিল না। যখন একটু ভেবে দেখছি শিডিউল দিয়ে ফেলেছে। তারপর মিঠুন চক্রবর্তী তো একজন হিন্দি ভাষা যদি হিন্দি ছবি করে তখন আমি আমার মাস্টারকে বললাম, "মাস্টার আমি করব না।" কারণ হলো কি হিন্দি ভাষা আমি জানিও না। আর তারপর বলতেও মানে পারব না। তারপর হলো আপনার প্রম্পটিং এটা ছাড়া তো আর অভিনয় করতে পারব না। তারপর হাসান ভাইকে আমি বললাম, "হাসান ভাই আমি ছবিটা করব না।" কারণ? না আমাদের দেশে তো জানেন প্রম্পট করে। আর আমি যতদূর জানি শুনেছি যে বিদেশে কখনো প্রম্পট করে না। তারপর আপনার মিঠুন তো আপনার হিন্দি কথা আমি তো হিন্দি কথা বলতে পারব না। কই না, না বাঙালি। বাঙালি তোকে তো আগেও বলেছি ও বাঙালি কলকাতার। তারপরে আমি না মানে করতেই চাই না। তারপরে এটাও হলো কি যে তখনকার যুগে যেটা ছিল যে আপনার হিরো হিরোইনদের যে উপরে একটা মনে করেন যে চাহিদা। তো ওরা চাহিদা অনুযায়ী তো আমাকে চেয়েছে আরকি। কারণ রোজিনা, শাবানা, ববিতা থাকা মানেই
হল মালিকরা বুকিং করে ফেলা আগেই, এরা কাস্টিং আছে মানে হিরোইনদের মধ্যে বা এটাই। তো যার জন্য ওনারা বলছে, কারণ তখন তো এগুলো মাথাতেই ছিল না, পরবর্তী হয়তো বুঝতে পেরেছে। পরে নাছোড় বান্দাকে, না আমরা তোকে প্রম তোকে করবো, হাসান ভাই বলে তোর জন্য প্রম করবে হ্যান। আর ও একদমই বাঙালি মানুষ, কোন রকম তো চিন্তা নাই। যা সব রেডি হলো, হলো। তখন আমি থাকি হলো ডিএইচএস এ, এই যে পুরোনো ডিএইচএস যেটা আছে বনানীতে, যেটা বনানী, হ্যাঁ বনানী না, হ্যাঁ বনানীর পাশে যেটা। আর তখন কিন্তু এয়ারপোর্ট ছিল আপনার এসে তেজগাঁতে ছিল। তারপরে যে মিঠুন চক্রবর্তী আসছে, খবরাখবর মানে আসছে, আসে তেজগাঁওয়ের পাশে যে আপনার হেলিকপ্টার আপনার আছে না, ওইখানটা মানে ফ্ল্যাট থেকে কাছে তেজগাঁও যে আপনার এয়ারপোর্ট, তারপরে হেলিকপ্টার যে পাশে থাকে। তাহলে আমার বাসা তো আপনার দিয়ে এসেছে। তো ঠিক আছে, আমি রেডি হবো, আমি শুনলাম যে আসছে আর কি, মিঠুন চক্রবর্তী চলে আসছে। আমি তখনই রওনা দিলাম। তো হেলিকপ্টারের সামনে দাঁড়ানো, আর তারপর হাসান ভাই আছে, তারপর শক্তি সামন্ত। তা আমি তো মানে আমার যতই হোক না কেন, আমার একদম আমি ভয় পাচ্ছিলাম এই জন্য যে আমি কিভাবে কেন যতই হোক না কেন বাংলাতে হিন্দি ছবি করেন, ওনার সাথে আমি কতটা মানে করতে পারবো, অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। কারণ একজন একটা হিরোর সাথে যার সাথে কোয়ার্টিস, যে যদি ভালো মতো অ্যাডজাস্টমেন্টটা না হয়, অভিনয় করাটা মনে মুশকিল হয়ে যায়। এটা কিন্তু আমার মাথার মধ্যে সবসময় আসছে। তা আমি একটু মানে ভীতই ফিল করছিলাম। পরে আমি গেট দিয়ে ঢুকলাম, ধরেন 50 গজ দূরে আপনার ও দাঁড়িয়ে আছে হেলিকপ্টারের সামনে, ও শক্তি সামন্ত, তারপর আপনার কি বলে হাসান ভাই, মানে চারজনের যেতে পারে হলো আপনার ইসের পাইলট। ও আপনার মিঠুন চক্রবর্তী বললাম না 50-60 গজ দূরে এরকম হবে। আমি গাড়ি থেকে নেমেছি, মিঠুন চক্রবর্তী, আরে রোজিনা, তুমি আমাকে দেরি করিয়ে দিলে, যেন আমার কি ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে। হ্যাঁ, আমি ভেবেছি যে আমাদের কুয়াকাটা যেতে মনে করেন যে হেলিকপ্টারে বোধহয় 15-20 মিনিট এরকম লেগেছে মনে হয়, আমার অতটা খেয়াল নাই। যে ওখানে যে আমাদের রান্না বান্না হয়েছে, খাবো গ্রামের পরিবেশে, হালতার আমাকে এত দেরি করিয়ে দিলে। হ্যাঁ, তারপরে আমার তখন একটু স্বস্তির শ্বাস ফেললাম। লোকটা একদম দৌড়ে আসছে, মনে হয় আমি যাচ্ছি, সে আসতেছে, আমার এখনো মনে পড়ে। তারপর তারপর উঠলাম প্লেনে, গপ্প টপ্প করে নামলাম। তখন ভাবলাম যে আসলে এরা একটা মানুষ, মানে বিদেশি একটা শিল্পী, এত নাম করা, মানে আমার দেশে তখন মনে করেন আমিও মানে করেন দর্শক আমাকেও চিনে জানে। হ্যাঁ, তো এই লোকটা এত অমায়িক, এত ভদ্র, এত মনেই হয় না যে এই লোকটা বিদেশি। মনে হয় যেন মিঠুন চক্রবর্তীকে কতদিনের চেনা, কতদিনের জানা। তখন ইজি হয়ে গেলাম তার সাথে। আমরা কত একই আমি এসে থাকতাম, একটা স্ক্রু ঘর ছিল, রুম ছিল 3টা, মাঝখানে অনেক বড় একটা রুম ছিল। এখানে সব হাসান ভাই, আদার সাদার সবাই থাকতেন, এটিএম শামসুজ্জামান ভাই, মানে তারপর মোস্তফা ভাই, মানে বড় ওরকম আর্টিস্ট, ক্যারেক্টার আর্টিস্টরা যারা থাকতেন। আর দুই পাশে 2টা রুম ছিল, ওদিকে মিঠুন চক্রবর্তী, এই পাশে আমি আর নতুন দি থাকতাম। তারপর টিবল সবাই বসিয়ে নিয়েছিল মানে ইউনিটের। আর আমার একটা ছিল পানি, আপনার উপরে টাঙ্কি ছিল, পানি মেশিন ছিল, উঠতো আপনার এই পে সিস্টেম, বাথরুম এগুলো। তো আমরা তখন এভাবেই কষ্ট করেই কাজ করেছি, কিন্তু কষ্ট মনে হয় নাই। আপনার তো প্রথম অ্যাওয়ার্ড ছিল বোধহয় জীবনধারা, তাই না? হ্যাঁ, প্রথমে অ্যাওয়ার্ড ছিল না কসাই, না কসাই ছিল শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী। হ্যাঁ, কিন্তু শ্রেষ্ঠ অভিনেত্রী সে জীবনধারা বোধহয় মতিন ভাইয়ের ছবিতে। জি জি জি। ওই ছবি সম্পর্কে একটু একটা কথা বলতে পারেন কি আমাদেরকে, যে জীবনধারাতে আসলে কোন জীবনধারা তো আমার নিজের পরিচিত, আমি নিজের জীবনধারা আমি রোজিনা ফিল্মস থেকে করেছি। আচ্ছা আচ্ছা। আমি 3টা ছবি করেছি আমার নিজের প্রযোজনা, 2টা ছবি করেছি ডাইরেক্ট আমার রোজিনা ফিল্মস থেকে, জীবনধারা আর দোলনা করেছিল আপনার শিবলি সাদিক, আর এটা আপনার জীবনধারা হলো আপনার মতিন ভাই। দোলনা ছবি কিন্তু একটা গান আমাদের খুব, দোলনাই দোলে দোলনা, এটা আছে তুমি আমার কথা চেনা। হ্যাঁ, তুমি আমার কথা চেনা, দোলে দোলে না, ধরে লক্ষ চাঁদের জোছনা, এই যে তোমার আমার ভালোবাসার খেলনা, দুলনাই দোলে দোলনা, ঝরে লক্ষ চাঁদের জোছনা। গানগুলো এখনো এই ছবিতে বোধহয় তুমি আমার কথা চেনা গান, এই ছবি। হ্যাঁ, আমার 2টো ছবি। তারপর রাধাকৃষ্ণ, আপনি আলমগীর ছিলেন। জি, রাধাকৃষ্ণ আমি প্রযোজনা করেছি। আচ্ছা আচ্ছা। জি, হ্যাঁ। তো ওটা ঘটনা না, আমি নিজেরাই গল্প চুজ করেছি। আর অবশ্যই মতিন ভাইকে আমরা ডাইরেক্টর নিয়েছি,
সবকিছু মিলেই মনে করেন এটা করাটা আরকি। আর দুটো ছবিতে আমি ওতপ্রোতভাবে আমি নিজে, নিজে প্রোডিউস করা এটা। রাধাকৃষ্ণ রোজিনা ফিল্মস থেকে হয়নি কিন্তু আমি নিজে প্রোডিউস করেছি ওই ছবিটা। এটা রওশন আরা নাম দিয়ে হয়েছে। তো এটার ঘটনা কি আর ভালো লেগেছে গল্পটা। আ মানে এত তখন কিন্তু আপনার আপনি দেখেছেন কেন? কিন্তু নকল না ঠিক। আপনার শাবানা আজমির আর হলো শর্মিলা ঠাকুর একটা ছবি করেছিলেন। হ্যাঁ, শাবানা আজমি ছিল হলো একটু prostitute ওদের বাচ্চা হয় না তখন তাকে নিয়ে আসে। যে ছবির নামটা কি ছিল? আমার মনে নাই। আর আপনার কলকাতার আপনার ছিল আপনার উম ভিক্টর ব্যানার্জি ছিল ওই ছবির ভিক্টর হিরো। ব্যানার্জি। ভিক্টর আচ্ছা, ব্যানার্জি আচ্ছা, আচ্ছা, ছিল আচ্ছা। হিরো। এত সুন্দর সোশ্যাল একটি গল্প, এত সুন্দর করাটা। তো ওটার বেস্ট ছিল না কিন্তু আমাদের একটা এইটা ওরকমই একটা টাইপের ছিল আরকি। আমাদের আমাদের বাংলাদেশেরই সে না, করেছিলেন না, এই যে গল্পটা। দেখেন আপনাদের সময়ে ছবির গল্পগুলো যেরকম হতো, মানে এমন একটা গল্প হতো যে গল্পটার সঙ্গে জীবনের একটা যেমন সংশ্লেষ হ্যাঁ। থাকতো, আবার মানুষকে ভাবাতো, মানুষ একটা স্বপ্নের জি, মধ্যে চলে জি, যেত। জি, জি। সবকিছু মিলে একটা যেটাকে বলা হতো খুব চমৎকার একটা পারিবারিক গল্প বলেন, বা জীবনধর্মী গল্প বলেন, বা জীবনের গল্প বলেন, বা আপনার আমার একদম কথা বলার গল্প বলেন না কেন। কিন্তু আমরা দেখলাম ঠিক আপনাদের সময়টা যখন শেষ হলো, তারপরে আসলো মৌসুমী, শাবনূর, এদের সময়টা তাও মোটামুটি ছিল, না, কিন্তু না ভালো ওরা ভালো, ভালো গল্প তারপরে শুরু ঠিক করেছে। ওইটা চলে যাওয়ার পরেই ৯০ দশকের শেষের দিকে গিয়ে ২০০০ দশকের শুরুতে এক ধরনের বন্ধ্যাত্ব চলে এলো এবং আমরা ওই গল্পগুলো পাচ্ছি না। না, মানে সিনেমা হলে যাওয়াটা আমাদের জন্য অস্বস্তি করে ওঠে সাধারণ মানুষের। এটা কেন আসলে? আপনারা ওই সময়কার আর্টিস্ট আসলে কিভাবে দেখছেন? যেহেতু আপনি একজন আর্টিস্ট, সুপারস্টার, আপনি একজন ডিরেক্টর, আপনি একজন প্রোডিউসার, কি মনে হয় আপনার যে এই রুচি চেঞ্জ হয়ে যায়, দিন চেঞ্জ হয়েছে, দেশ মানুষের মানসিকতা চেঞ্জ হয়েছে। যার জন্য এগুলো এটা তাহলে কি কেন শুধু চেঞ্জ হবে কেন? শুধুমাত্র দর্শকদের রুচির কারণেই, নাকি না, আসলে না দর্শকদের রুচির এটা আমি বলব না। এটা হলো যারা আপনার সৃষ্টি করছে আরকি। প্রোডিউসার, ডাইরেক্টর এদের মনে করেন তারা তারপরে আপনার সময় যে এই সময়টা কারা কি চাচ্ছে। কিন্তু বাট মানে মানে এটা কি বলবো যখন একটা শুনলাম ভালগারিটি শুরু হলো। জি, জি। এটা নিশ্চয়ই সময় না। এটা আমাদের ডাইরেক্টর প্রোডিউসার ইচ্ছাকৃত করেছে এগুলো। এবং যে ওগুলো বেশি কিন্তু ওপেন। খুব বেশি না, হিটও করেনি। না অনেকগুলো হিট করেছে যেগুলো ওই রুচির আপনার দর্শক ওরা দেখেছে। হুম, কিন্তু ওইটা মানে ভালো কিছু খারাপ কিছু কিন্তু বেশি দিন থাকে না। থাকে না। যেটা ভালো যে জিনিসটা কম হলেও কিন্তু অনেক, অনেক দিন যেমন থাকে। এখন আপনার মানে যদি বলি আপনার রাজমহল কিংবা কসাই এখনো দেখতে বসলে কিন্তু মানুষ না দেখে উঠতে পারবে না। না সেটাই, কিন্তু সেটাই। এখনকার যে ছবি, মানে ওই সময়কার যে ছবিগুলো হয়েছিল, যেটাকে আমরা বন্ধ্যার যুগ বলছি, হুম, সেই হুম। ছবিগুলো কি আপনার মনে হয় না ১০ মিনিট কেউ দেখতে পারে? হয় না তো আমি আসলে। জানি না বলতে পারবো না। আসলে আমার আম আমি যখন সেন্সর বোর্ডে ছিলাম অবশ্য দেখেছি। তো এখনকার যুগের সাথে তাল মিলিয়ে করে টেকনিক্যালি অবশ্যই আগের চেয়ে রিচ। কিন্তু মনে হয় কি ন্যাচারাল না এটাই মনে হয় আরকি। তাই না? কিন্তু যাক মানে যুগ যেভাবে চলছে, যেভাবে যুগের তো এই কিছু, এই এই কিছু প্রসঙ্গ যখন দর্শক আসলো আরেকটা জিনিস একটু আপনার সঙ্গে, যেহেতু আপনি ফিল্মের একেবারে বোদ্ধা একজন মানুষ, সেজন্যই বলছি যে যেমন ধরেন এখন এক ধরনের বিশেষ করে ভারতের দক্ষিণাত্যের কিছু ছবি শুরু হয়েছে। ওটাকে কেন্দ্র করে পরবর্তীতে ওয়েব সিরিজ এসছে। এগুলোর মধ্যে আমরা দেখছি বেশ কিছু ভয়ংকর হিংস্রতা দেখানো হয়। হিংস্রতা কোনটায় ধরেন নুডিটি আছে, সেটা অনেক বেশি পরিশীলিত, আর কোনটা আবার সেটা ভালগারের পর্যায়ে। এবং কোন জায়গায় মনে হচ্ছে ইম্পোজ করা হচ্ছে। এটা প্রয়োজন নেই কাহিনীর জন্য, কিন্তু ইম্পোজ করা হচ্ছে। বিশেষ করে হিংস্রতা, নৃশংসতা, মানে একেবারে যেটা আমরা দেখলাম যে তার প্রভাব আমাদের ঢাকায় কিছু জায়গায় আসলো। কিছুদিন আগে একটা সিনেমা হলো, সেখানে দেখছি যে আমরা শেষ দৃশ্যে নায়ক নায়িকাকে পুড়িয়ে মারছে। নায়ক নায়িকাকে পুড়িয়ে মারছে এবং তারপরে সে ওই আগুন দিয়ে সিগারেট ধরিয়ে চলে যাচ্ছে। দিস ইজ দ্য লাস্ট এটা কি দৃশ্য। ওয়েব সিরিজ? না, এটা সিনেমা, সুড়ঙ্গ সিনেমায়। সুরঙ্গ আমি দেখেছি তো। লাস্ট দৃশ্যটা এইটা। এইরকম হিংস্রতা যদি মানুষ, না তখন আমি সেন্সর বোর্ডেও ছিলাম তো। না ওটা পুড়িয়ে ওভাবে তো মনে না, হয় না, না। না, আপনি না, লাস্ট না। দৃশ্যে কিন্তু আপনার হচ্ছে একটা কূপের মধ্যে ফেলে দেওয়া হয়। আগুনটা লাগানো হয়, নায়িকাকে পোড়ানো হয়। তারপরে ওই আগুন সিগারেট দিয়ে আগুন দিয়ে সিগারেট এরকম ধরিয়ে এটা দেয়। তাহলে তো মনে করেন সেন্সর বোর্ডে তো তখন আমি ছিলাম সুরঙ্গে দেখেছি আমি। কিন্তু এত এই ধরনের ভয়ঙ্কর হলে তো অবশ্যই কেটে দেওয়া হতো। আমি জানি না আপনার কোথাও ভুল হচ্ছে কিনা বা আমাদের মনে হয় না আমি তো আর একা না, সেন্সর বোর্ডে আমি ছিলাম আমি না। বারবারই দেখেছি। দেখে আপনাকে বলছি যে এটা নিশ্চয়ই মনে করেন যে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনাও হয়েছে। আচ্ছা, আচ্ছা মানে আমি এই জানি না ধরনের এগুলো না তখন কি সরি না আমি রং। না, আমাদের কিন্তু এগুলো কেটে ফেলার আপত্তিকর অনেক কিছুই ছিল। জি, জি, জি। পরবর্তীতে বোধহয় উনারা অ্যাপিল করেছেন, কি করেছেন করে বোধহয় কিছুটা এগুলো আপনারা করেছে আরকি। কেন আমাদের যখন আমরা বোর্ডে দেখি তখন তো আর আমি একা না অনেকেই থাকেন। জি, আমাদের জি। আমলা থাকেন, আমাদের
যারা আপনার সেন্সর বোর্ডে যারা থাকেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে থাকেন, আইন মন্ত্রণালয়ে থাকেন, মানে এক একটা ডিপার্টমেন্টের লোক থাকেন হ্যাঁ, আরকি। শুধু যে সংস্কৃতি অঙ্গনের খুবই কম কম থাকে সংস্কৃতি অঙ্গনের লোক। তো আমরা তো যখন বিচার করি না এটা না এটা না, পরবর্তীতে যার ছবি হয়তো সেটা অ্যাপিল করে, এই করে সেই করে, মানে ব্যাপারগুলো থাকে আরকি। তো মানে বেশি কঠিনতম যেটা মানুষের কাছে কটুত্ব, যেটা মানে ভয়ংকর দেশের জন্য, সমাজের জন্য, সমাজের মানুষের জন্য, এটা তো মোটেও মনে করেন যে ভালো না। না আসলে তার পরিণতি দেখেন আপনি। আমি আজকে দেখলাম, এগুলো বলতে চাই না। দেখো সেটা কি বলে যে আসলে সমাজের কথা বলতে যেমন গেলে ধরেন যে যেমন ধরেন ফিল্ম ডিরেক্টর লুই বুনিয়েল ছিলেন পশ্চিমের, উনি যার ওনার একটা মানে উনি তো অনেক মানে এই সময় ওই সময়কার মানে গোটা ওয়ার্ল্ডের খুব নাম করা একজন, ওনার একটা বিখ্যাত উক্তি আছে যে চলচ্চিত্রের পর্দায় যদি আগুন লাগে সমাজেও লেগে যেতে পারে। চলচ্চিত্র এতটাই একটি শক্তিশালী শিল্প মাধ্যম জি, জি, এবং এটা এখনো সত্যি। পর্যন্ত কিন্তু চলচ্চিত্রের চেয়ে বড় শিল্প মাধ্যম কিছু না, নাই। এটার মধ্যে একটি বড় কম্পোজিট প্ল্যাটফর্ম মাধ্যম না। যদি বলি সেটা অফকোর্স এখন পর্যন্ত কিন্তু ফিল্ম। না, অবশ্যই। তাহলে এই চলচ্চিত্রে যখন এরকম নৃশংসতা দেখানো হয় অযৌক্তিক ভাবে, সেটা কি আসলে সমাজকে প্রভাবিত করে না? না, এটা শুনুন আমি বলি যে এটা তো একটা রাষ্ট্রে তো আইনগত একটা ব্যবস্থাও নিতে হয়। এটাও কিন্তু করে। সমাজে মনে করেন এগুলো হচ্ছে তো এটা একটা তো গল্প। জি, যে একটা ভিলেন থাকবে। ভিলেনের কাজটা কি? ভিলেন তো একজন অত্যাচার করা, একজনকে টর্চার করা। কিন্তু সে টর্চার করছে আবার তো মানে আইনের হাতে তুলে দিচ্ছে তাকে। এটা তো সমাজেও তাই। তাই না? সবাই কি সাধু শয়তান? সবাই কি সাধু মানুষ? শয়তানও তো লোক আছে। সে তো অন্যায় কাজ করবেই। তা জি। অন্যায় কাজ করতে গেলে তাকে তো রুখে দাঁড়াতে হবে। তাকে আইনের হাতে তুলে দিতে হবে। ঠিক এভাবেই গল্পগুলো আসে। তো মেক্সিমাম মনে করেন যে সোশ্যাল ছবি হলে তো একটা ভিলেন থাকবেই। এই মেয়েকে টিজ করছে বা ওইটা করছে সেটা করছে। এটা মনে করেন যে এটা তো গল্পের মধ্যে কেন, এটা আপনার সমাজের মধ্যেও আছে। লাস্টে তাকে কি হয়েছে আইনের হাতে তুলে দেওয়া কিন্তু হচ্ছে। আমরা এখন যেটা দেখছি আপা, জি। আগে যেমন দেখতাম ভিলেনরা নৃশংস হয়, এখন নায়ককে নৃশংস দেখানো হচ্ছে। যে নৃশংসতা আরেকজনকে মনে করছে যে এটাই আসলে হিরোইজম। এই যে বললাম নায়ক আপনার এইভাবে সিগারেট মানে নৃশংসতা করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। কোন নায়ক দেখা যাচ্ছে গলা টিপে চেপে, যেমন আমরা কিছুদিন আগে আরেকটা সিনেমা দেখেছি যে ওই ফিল্মের যে নায়ক, হ্যাঁ, যে সম্ভবত তুফান নামটা ছিল, নায়ক সে হচ্ছে আপনার বাবার লাশ গলাটা কেটে মাথাটা তুলে নিয়ে চলে যাচ্ছে। তুফান ছবি, তুফানটা কার এটা ছিল? এটা এরকম একটা দৃশ্য আছে কিন্তু। তো না, আমার কথা হচ্ছে যে মনে হয় না। এইরকম দৃশ্যগুলো যখন সিনেমাতে আসছে, যে সন্তান বাবাকে হত্যা করছে, সেই ভয়ঙ্কর দৃশ্যটা আমাদের সামনে দেখানো হচ্ছে। এই দৃশ্যগুলো আসলে কতটা আপনার না, আমার মনে হয় আমি জানি না আসলে এটা তো অবশ্যই অন্যায় যেটা যে সমাজের জন্য যে ভালো একটা গুড মেসেজ থাকতে হবে। একটা চলচ্চিত্রে যেটি একটু আগে বললেন, আমিও বলছি সবাই বলবে যে চলচ্চিত্রের মতো বোধহয় এত বড় প্ল্যাটফর্ম বোধহয় এই সংস্কৃতির নাই। না। যে চলচ্চিত্র থেকে কিন্তু আপনি সমাজটাকে ভালো করতে পারেন, সমাজের মানুষকে ভালো করতে পারেন, আবার ওইখান থেকে কিন্তু সাংঘাতিক খারাপ বীজও মানে ছড়িয়ে দিতে পারেন। এটা এমন একটা প্ল্যাটফর্ম, আবার বিনোদন আছে সবকিছু মিলেই কিন্তু এটা। তো সেখানে মনে করেন যদি এই ধরনের আমি তো মনে হয় যে আমি জানি না আপনি দেখে বলছেন যে বাবা ছেলের গলা কেটে মানে চলে যাচ্ছে হয়তো আমি এটা ভিলেন যারা করে এটা কিন্তু এখন কিন্তু আবার একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে যে আসলে নায়কদের হিংস্রতা দেখানো হয়। এটা মালায়ালাম ছবি থেকে শুরু হয়েছে, যার প্রভাব আমাদের এখানে চলে এসেছে দক্ষিণাত্য সিনেমা থেকে। আরে আমরা জানতাম যে ভিলেনরা আসলে নৃশংস হয়, এখন দেখি নায়করাও হয়। মানে এই বিবর্তনটা আসলে এটা আমি জানি না আসলে এই মুহূর্তে আমি আপনাকে এই বর্ণনা দেখেন আমি যেটা দেখিনি সেটাকে নিয়ে আমি বর্ণনা করাটা আমি মনে করি যে উচিত হবে না আরকি। আচ্ছা। আর মনে করে এটা অবশ্যই একটা সিনেমার গল্প সেখানে বিনোদন থাকতে হবে, সমাজের কথা থাকতে হবে, সমাজের মানুষের কথা থাকতে হবে, আবার বিনোদনও থাকতে হবে। কারণ আমি কোটি, কোটি টাকা দিয়ে একটা ছবি বানাচ্ছি। বিনোদন কি? আপনি কি গান গান না? সেখানে ডেফিনিটলি। হয়তো দেখা গেল ওইখানে নাচছে, এ করছে। বিনোদনও থাকতে হবে। আপনার রিল্যাক্সও থাকতে হবে, কমিক্স যেটা বলে কমিক্স। আবার একটা গল্প থাকতে হবে মেসেজে, সুন্দর একটা মেসেজ। তাই না? আমরা তো সারা জীবন করে গেছি এভাবে, হ্যাঁ, সেখানে সোশ্যাল ছবি করেছি একেবারে গ্রামীণ একটা সোশ্যাল যেটা বলে ফোক ফ্যান্টাসি থেকে শুরু করে আমি তো অনেক রিমেক ছবি করেছি। যেটা আপনার কি বলে খাতুন আর ঝুলির মতো। জি, জি, জি। হ্যাঁ, এখন মনে করেন যে একটু মানে দিন বদলেছে, মানসিকতা বদলেছে, সবকিছুতে এলোমেলো মানে মনে হয় আমার কাছে আরকি। সেক্ষেত্রে আপনার এই যে ববিতা, কবরী, শাবানা, রোজিনা যুগের যে সিনেমা এবং ওই সময়কার যে অবস্থান এবং আজকে যে বাংলাদেশের অবস্থান, আপনি একটু আগে বলছিলেন সেই সময়কার এফডিসি আর আজকের এফডিসি, মানে হুম। কতটুকু পার্থক্য মনে করছেন না, আসলে? না কি বলেন? এখন কি ডিসিতে ওইদিনও গিয়েছিলাম আমাদের
আর্টিস্ট অ্যাসোসিয়েশনে। আরেকজনে গিয়েছিলাম এই এটিএন বাংলার একটা তাদের স্টুডিও আছে একটা প্রোগ্রাম আছে। মানে গেলে মনে হয় কি যেন বুকটা ধপ করে ওঠে একদম হাহাকার করে কেঁদে ওঠে। কারণ একটা সময় এই এফডিসি কিন্তু আমার বাড়ি ছিল, ঘর ছিল। সকাল ৬ টায় আসতাম, রাত্রে ১টা, ২টা, ৩টা কোন সময় সারা রাতও কাজ করেছি এখানটায়। তা এফডিসির কানায়, কানায় প্রতিটি রাস্তায়, প্রতিটি দেয়ালে যে ২ টা আপনার ঝর্ণা স্পট বলেন, ওটা পুকুর ছিল। কত যে ছবি শুটিং আমি করেছি এটাতে। মৎস্যকুমারী থেকে শুরু করে স্বামীর ঘর, বার্নার্স যেটাকে আমরা ঝড়ের কথা বলি ওটা। আ মানে ওই ধরনের কত কাজ করেছি। এই পাশে যে এটিএন বাংলা যেটা স্টুডিও ওটা একটা পুকুর ছিল। কত কাজ যে আমরা করেছি এসব জায়গাতে। তারপরে যে কালার ল্যাব আমার চোখের সামনে হয়েছে। তো অনেক কিছুই সৃষ্টি হয়েছে কিন্তু যেমন মনে হয় এভরি জায়গায় যে প্রতিটি ইটের মানে ছোঁয়া বোধহয় আমার কাছে আছে। প্রতিটি রাস্তার ছোঁয়া বোধহয় আমার কাছে আছে। তো এখন যখন এই অবস্থা দেখি পাতা পড়ে আছে, মানুষ নাই, জন নাই। মানে কেমন যেন একটা আমি একটু হয়ে যাই। মানে কি বলে? ভাবুক হয়ে যায় তখন। নস্টালজিয়া ক্রাশ করে। নস্টালজি চলে আসছে। সত্যি কারণ হলো কি এফডিসি থেকে কিন্তু এই এফডিসি যদি না হতো, এই স্টুডিও যদি না হতো, তাই আমি মনে করি বাংলা চলচ্চিত্র হতো না। আর বাংলা চলচ্চিত্র না হলে বোধহয় আমি রোজিনা হতে পারতাম না। তখন এই জিনিসগুলো আমার মধ্যে আসে। তাই ভাবি যে এই এফডিসিতে কানায়, কানায় শুটিং হয়েছে। প্রতিটি ফ্লোরে, ফ্লোরে শুটিং হয়েছে। আজকে কি হাহাকার! মানে ময়লা, পাতা পড়ছে, কারা ঘুরছে, কি হচ্ছে? মানে একটু ওখানে ভাবায় আরকি। যার জন্য আ আসলে আমাদের শিল্পী সমিতির অবশ্য আমি সেখানের মেম্বার। মাঝে, মাঝে ডাকে। কিছু, কিছু সময় যাই কিন্তু কিছু, কিছু সময় একটু এভয়েড করি যে আমার কষ্ট দেয় আরকি। আপনার কি মনে হয় যে মুম্বাই ফিল্ম সিটি যেরকম আছে, এই সময় আসলে আউটডোরে অনেক বেশি শুটিং হয়, এটা সত্য। কিন্তু একটু স্টুডিও লাগে। যেমন মুম্বাই ফিল্ম সিটি আমি নিজেও গিয়েছিলাম। সেখানে কিন্তু একটা কমপ্লিট, মানে সেখানে লেক আছে বড়, সেখানে হচ্ছে আপনার ঘন জঙ্গল আছে, পাহাড় আছে। যা কিছু আপনি চান না কেন, যেকোনো ধরনের ইফেক্ট আপনি আনতে চান না কেন, ন্যাচারালি আনতে পারছেন। বাংলাদেশে এরকম একটা স্টুডিও কি হওয়া দরকার এখন না, মনে না করেন? করেছে তো আপনারা জানেন না তো। আপনার এই যে জয়দেবপুর না কোথায় যেন আপনি কত একরের উপর এটা আপনি কি প্রাইভেট স্টুডিও হয়েছে? না, না প্রাইভেট না তো। আপনার যেমন ফিল্ম সিটি তো কোনো প্রাইভেট না তো। না, তো এটা গভর্নমেন্টের। গভর্নমেন্টের। হ্যাঁ। আমাদের গভর্নমেন্ট অনেক আগের কথা বলছি। এটা আপনার জয়দেবপুর ছেড়ে যেন কোথায় আসলে আমার যাওয়া হয় নাই। মানে কত একরের উপরে তো আপনার স্টুডিও করেছে এফডিসি। এই যে আপনার করেছে তো। এটা তো আমাদের যে এফডিসি তে হতো এটা তো একদম প্রাথমিক ১ম এটা তৈরি করা, তাই না? আর ওইখানে কিন্তু করেছে ওইটা। কেউ যায় না অনেক দূরে। আমি শুনেছি যতটা তো এটা কিন্তু আসলে প্রচারিত না। যেমন আমাদের কাছে খুব একটা খবর নেই না, যে না, এখানে বড় এটা স্টুডিও আছে। না, না আপনি খবর নিয়ে দেখবেন, আপনি তথ্য মন্ত্রণালয়ে আপনি যাবেন, দেখবেন যে বলবে আপনার অবশ্যই তাদের তো জানা। তারাই তো মনে করে এগুলোর সবকিছু জানে আরকি। তা হ্যাঁ। আপনি কি ওই স্টুডিওতে কখনো শুট করেছেন বা হ্যাঁ? ওই স্টুডিওতে কখনো? না, না আমি কখনো আমার যাওয়া হয়নি। না, না, না। আচ্ছা, আচ্ছা। যাওয়া হয়নি। তবে আপনার শুনেছি বা মানে অফিসিয়ালি শুনেছি হয়েছে, ডেভেলপ হয়েছে অনেক কিছু, অনেক বড় এরিয়া নিয়ে। তো এখন আমাদের অনেকে যায় না ওখানটা। বোধহয় দূরে হবে মনে হয় আরকি। কিন্তু আমরা যদি দেখি যে শুটিং গুলো হয় আশেপাশে বিভিন্ন রিসোর্টে বিভিন্ন জায়গায় হচ্ছে। হুম। এরকম একটা স্টুডিও থাকলে তো ওইখানেই মেক্সিমাম শুটিং হওয়ার কথা। ওইটা যায় না কেন? এখন তো মনে করেন যারা ছবি বানাচ্ছে কিছু, কিছু এখন তো এডই বেশি হচ্ছে। হয়তো ২-১ জন যারা বানাচ্ছে এখন বাসা বাড়িতে এখন তো তার সেটও হয় না। হুম, হুম। হয়তো কোথাও চলে গেল এখানে মানে আছে না ঢাকার বাইরে বা দেশের বাইরে এগুলোতে ম্যাক্সিমাম করছে তো। আসলে আপনার মানে এই বাংলা চলচ্চিত্রের আপনাদের যে পরবর্তী বা এখন থেকে যে সামনে যে পথ হুম। চলা, সেখানে আপনি কতটা সম্ভাবনা দেখতে পাচ্ছেন? সম্ভাবনাই আর সম্ভাবনা। আপনি কতটা দেখতে পাচ্ছেন আমি ততটাই দেখতে পাচ্ছি। না, কিন্তু আপনার দেখাটা আর আমার না, দেখাটা তো না, না পার্থক্য আমি আছে। কেন আমি এখন চলচ্চিত্র করি না। অবশ্যই চলচ্চিত্রের মানুষ এটা কখনোই ভুলব না আমি। এখন যেগুলো সিচুয়েশন এখন মনে করেন যে আগে ছিল শুধু বিটিভি। তারপর হলো প্রাইভেট চ্যানেল। এখন দেখেন অনলাইন যে আপনারা কিন্তু অনলাইনে কতগুলো মনে করেন ক্যামেরা নিয়ে আমাকে ইন্টারভিউ নিচ্ছেন। জি, জি, জি। এখন তো ওই জামানা নাই যে বাড়ি, বাড়ি পত্রিকা দিচ্ছে বসে, বসে আপনার ওয়াশরুমে ওখানে গাড়িতে বসে পড়ছে। এখন মোবাইলের মধ্যে আপনার কি বলে ফোনের মধ্যে এভরিথিং সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন। তো এখন মনে করেন যে ওই চর্চা যদি করি তাহলে আমি এর মধ্যে আমি করতে পারবো না। অতটা জ্ঞান আমার না বাবা। বুঝলেন? এখন অনেক জ্ঞানী গুণী কিন্তু ভরপুর এই মনে করেন চলচ্চিত্রে বলেন, আপনার আ কি বলে সংস্কৃতি অঙ্গনে বলেন, বাইরের জগতের বলেন, জ্ঞানে গুণে ভর্তি। এখন আর মানুষের ওইটা নাই। মানে এখন জেনে শুনে আসছে। আপনি এটাও সত্যি কথা।
ছোট বাচ্চা মানে করেন যে গুড়গুড় করে হাঁটে, মানে সেও কিন্তু মোবাইল ছাড়া কিন্তু মানে খায় না। দিতে হয়, তাকে কার্টুন দিতে হবে। এখন মনে করেন অনেক কিছু মনে করেন যে মায়ের পেটে থেকেই শিখে আসে এরা। মায়ের পেটে থেকে জ্ঞান নিয়ে আসে এরা। তো এই আমাদের মতো মানুষ এদের জ্ঞান দেওয়ার মতো সেই আমাদের নাই আরকি। এনার্জি নাই, অভিজ্ঞতাও নাই আরকি। আচ্ছা। জি। আপা একটু মানে শেষটা আমরা একটু অন্য একটা প্রসঙ্গ দিয়ে করি। বলেন। প্রশ্নটা এই যে আসলে নতুন দিনের যারা শিল্পী হবেন, জি। নতুন দিনের যারা পরিচালক হবেন, নতুন যারা চলচ্চিত্রে আসবেন, তাদের উদ্দেশ্যে আসলে একজন কিংবদন্তি রোজিনার হুম। বক্তব্য কি হবে? উনাদের আমাকে বলতে হবে না। উনারা শিখে জেনেই আসে এখানে। উনাদেরকে বলা মানে উনাদের সম্বন্ধে কিছু বলা মানে বোকামি। আমরাই উনাদের কাছে শিখতে হবে। বুঝতে পেরেছেন? তা আমার উনাদের সম্বন্ধে কিছু বলার নাই। হ্যাঁ, আমরা এখন শেষ করছি। এই শেষের পর্যায়ে এসে আসলে আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাই যে আসলে আপনার শেষ বক্তব্যটি কি হবে? ভিউজ বাংলাদেশের প্রতি রইল আমার অনেক, অনেক শুভেচ্ছা। আপনারা ভালো, ভালো নিউজ করবেন, সংস্কৃতি নিয়ে কথা বলবেন, দেশের কথা বলবেন, দেশের জনগণের কথা বলবেন। আপনার এই অনলাইনে যেটা পত্রিকা পড়ে, দেখে যেন আপনাদের আরো ভক্ত হয় আরকি। আপনারা আরো উন্নতি করেন, ভালো, ভালো করেন এটা আমি আশা করি। ধন্যবাদ রোজিনা আপা। খুব ভালো লাগলো আজকে আপনার সঙ্গে কথা বলে। আমরা অনেক কিছু শিখতে পারলাম, আলোকিত হলাম। দর্শক আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি রোজিনার সঙ্গে। আজকে এখানেই শেষ করছি। আমরা তার কাছ থেকে শুনলাম বাংলা চলচ্চিত্রের একটি সোনালী অধ্যায়ের কথা, তার জীবনের কথা। ভবিষ্যতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আসবো, দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিজিট করুন viewsbangladesh.com।